আমি বলবো যে এই ধরনের আচরণ কি তারা ব্রাহ্মণবাড়িয়ায় করতে পারবেন? এই ধরনের আচরণ তারা বগুড়ায় ঢোকার সময় করতে পারবেন, ফেনীতে পারবেন, তারা ইয়েতে পারবেন, রাউজানে যেখানে সালাউদ্দিন কাদেরের এলাকা, আহ সেখানে পারবেন? সেখানে বিএনপি কে গালি দিয়ে এভাবে ঢুকতে পারবেন? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, তারা চেষ্টা করছেন জনগণের বিরুদ্ধে জনগণকে লিলিয়ে দেওয়ার জন্য। তারা বাংলাদেশে একটা জেলার বিরুদ্ধে অন্য জেলার লোকদেরকে লিলিয়ে দিতে চাচ্ছেন। তারা আহ্বান করছেন সব জায়গা থেকে আসেন, আমরা গোপালগঞ্জে যাই। কেন? গোপালগঞ্জ কি বাংলাদেশের মানুষের শত্রু নাকি? চট্টগ্রাম কি কারো শত্রু? সাতকানিয়া কারো শত্রু? রামু রাউজান কারো শত্রু? ফেনী কিংবা হাতিয়া কারো শত্রু? আপনি কি এভাবে বলতে পারেন যে একটা জেলার মধ্যে ঢুকতেন? কিন্তু আমাদের সিভিল সোসাইটি প্রতিনিয়ত নিজেদেরকে বিভক্ত করেছেন হালুয়া রুটির ভাগাভাগিতে। আমাদের এখানকার সিভিল সোসাইটি হচ্ছেন দলীয় সিভিল সোসাইটি, যারা হালুয়া রুটি পেলে তারা কথা বলে। এরা অনেকটা পোষা প্রাণীর মতো, যারা মাংসের টুকরো পেলে লেজ নাড়ে, মাংসের টুকরো না পেলে ঘেউ করে। মানবাধিকারের নাকি একটা অফিস বাংলাদেশের জাতিসংঘে স্থাপিত হয়েছে, তারা কেন সেখানে যাচ্ছে না? আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় গণমাধ্যম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার আব্দুল নূর তুষার। ডাক্তার আব্দুল তুষার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। খুব স্বাভাবিকভাবেই আমরা আলোচনা করব গোপালগঞ্জের বুকে যা কিছু ঘটে যাচ্ছে, একেবারে অস্বাভাবিক কিছু ঘটছে নিশ্চয়ই, না হলে দিনের পর দিন কারফিউ এবং গণগ্রেপ্তার এরকম আমরা শুনছি। রাত হলেই সেখানে পুরুষ শূন্য হয়ে পড়ছে, মানুষজন ঘরে থাকছে না। যারা ওই দিনের ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলায় যায়নি পর্যন্ত, যাদের উপস্থিত ছিল না, তারাও গা ঢাকা দিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। সার্বিক বিষয় নিয়ে গত 3 দিনে যা কিছু ঘটলো, বৃহস্পতি শুক্র শনি আজকে চতুর্থ দিন, তৃতীয় দিন, আপনার মূল্যায়ন? প্রথমত এই বিষয়টিকে যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিংবা যেভাবে মোকাবেলা করা হচ্ছে, এটা মনে হচ্ছে মশা মারতে কামান দাগার মতো। কেননা বাংলাদেশে পুলিশ আছে এবং একটি জেলায় এই ধরনের মারামারি নতুন কিছু না। এরকম রাজনৈতিক মারামারি বা রাজনৈতিক ঝামেলা এর আগেও আমরা দেখেছি, বহুবার বাংলাদেশে হয়েছে। এটার জন্য এই যে ভয়াবহ শক্তিতে সামরিক বাহিনী এবং অন্যান্য বাহিনীকে নিয়োজিত করার যে বিষয়টি, এটি মনে হচ্ছে যে এটি একটা প্যানিক, এটা একটা এক ধরনের প্যানিক। এবং সেই প্যানিকের বশবর্তী হয়ে যে ধরনের কাজ করা হচ্ছে, এই কাজগুলি অধিকাংশ ক্ষেত্রে সঠিক না হয়ে এই সিদ্ধান্তগুলিতে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা আছে। প্রথমত এই সমস্যা কেন তৈরি হলো? সমস্যা তৈরি হলো গোপালগঞ্জের দিকে যখন এনসিপি পদযাত্রা শুরু করেছে, তখন এনসিপি কিছু মানুষ ঘোষণা দিতে শুরু করেছেন অত্যন্ত উগ্র, এবং বক্তৃতার মধ্যেও তারা উগ্র ঘোষণা দিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে অত্যন্ত অশ্লীল ভাষায়, শ্রবণ অযোগ্য এবং বাচন অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং ইচ্ছা করে উস্কানি দেওয়া হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গাটা, আপনি যদি ব্রাহ্মণবাড়িয়াতে যান, আপনি যদি ফেনীতে যান, আপনি যদি বগুড়া যান, কিংবা আপনি যদি রাজশাহী নওগাঁ নাটোরে যান, আপনি এই ভাষায় কাউকে গালিগালাজ করলে এর প্রতিক্রিয়া কোনোভাবেই কোনো শুভ প্রতিক্রিয়া হওয়ার কথা না। তো যারাই গালিগালাজ করেছেন তারা তো আসলে উস্কানি দিয়েছেন, মানুষকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং শুধু তাই করেন নাই, তারা এমন সব কথাবার্তা লিখেছেন যেটা আতঙ্কজনক। তারা সমান করে দিবেন, তারা গুড়িয়ে দিবেন, তারা মুর্দাবাদ করবেন, তারা ধ্বংস করে দিবেন, সেখান থেকে তারা যুদ্ধ ঘোষণা করবেন, এই ধরনের কথাবার্তা বলেছেন। তো যারা এগুলো বলেছেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার ছিল। এই পুরো পদযাত্রাটিকে হয় পিছিয়ে দেওয়া উচিত ছিল, অথবা তারা যদি প্রবেশও করেন তাহলে সেটাকে শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই ব্যবস্থা সেই এলাকার সিভিল প্রশাসনের নেওয়া উচিত ছিল। সেগুলি কিছু না করে তারা যেটা করেছেন, তারা ইচ্ছা করে মুখোমুখি করে দিয়ে সেখানে সংঘাত তৈরি করার চেষ্টা করেছেন। তো সেই চেষ্টায় তারা সফল হয়েছেন। হবার পরে তারা প্রবল শক্তি, প্রবল ফোর্স নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন, যেন তারা একটা নিদর্শন তৈরি করতে চাচ্ছেন যে যদি কেউ এনসিপির বিরোধিতা করে, যেটা আসলে এখন আমরা বুঝতে পারছি যেটা সরকারি দল, সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত অনিবন্ধিত কিছু তরুণের রাজনৈতিক দল, যাদের প্রত্যেকের অতীতের নানান ধরনের রাজনৈতিক ব্যাগেজ আছে, সেই ব্যাগেজ নির্ভর রাজনৈতিক দলটিকে তারা চেষ্টা করছেন প্রতিষ্ঠিত করার জন্য পুলিশ বাহিনী এবং প্রশাসনের পাহারায়। এইভাবে রাজনীতি হয় না, এইভাবে আসলে সংঘাতের পরিবেশ তৈরি হয়। এবং তারা সবচেয়ে যে ঘটনাটি ঘটিয়েছেন সেটি হচ্ছে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করেছেন, এবং প্রাণঘাতী অস্ত্র প্রয়োগ করার পরে আমরা দেখেছি যে ঘটনা কোন দিকে গড়িয়েছে। এখন তারা যেটা করছেন সেটা আরো আশঙ্কাজনক। কারফিউ দিয়ে রেখেছেন, এবং এই বারবার কারফিউ দেওয়ার কোনো প্রয়োজন নাই জন্য যে গোপালগঞ্জে মাত্র 3টা আসন, জনসংখ্যা এমন কিছু বেশি না, এবং গোপালগঞ্জ অন্যভাবে দেখতে গেলে শান্তিপূর্ণ এলাকায়, সেখানে খুব যে অশান্তি হয় সেরকম কিছু না। আমি বলবো যে এই ধরনের আচরণ কি তারা ব্রাহ্মণবাড়িয়ায় করতে পারবেন? এই ধরনের আচরণ তারা বগুড়ায় ঢোকার সময় করতে পারবেন, ফেনীতে পারবেন, তারা ইয়েতে পারবেন, রাউজানে যেখানে সালাউদ্দিন কাদেরের এলাকা, সেখানে পারবেন? সেখানে বিএনপি কে গালি দিয়ে এভাবে ঢুকতে পারবেন?
তো এইগুলা হচ্ছে আমি মনে করি একদম হঠকারিতা, ইচ্ছাকৃত ভাবে এগুলা করা হচ্ছে যাতে করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়, যাতে করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়, যাতে করে এইসবের উদাহরণ দিয়ে অজুহাত দিয়ে বিনা নির্বাচনে জনগণের সমর্থন ছাড়া ইচ্ছা মতো সরকারি সুবিধা ভোগ করা যায়, ভাগ বাটোয়ারা করা যায়। কারণ আমরা দেখলাম যে এই বিপত্তির সময় সেনাবাহিনীর এপিসিতে করে সাহসী সব লোকেরা যারা একটার পর একটা উগ্র বক্তব্য দিয়েছে, আহ, তাদের ফেসবুক এবং অন্যান্য জায়গাতে এবং জনসভাতে দাঁড়িয়েও সেই উগ্র বক্তব্য দানকারীরা সোজা গিয়ে এপিসির মতো উঠে বসলো। যে এপিসির সামনে দাঁড়িয়ে তারা গত বছর আন্দোলন করেছেন, সেই এপিসি এখন তাদের সুরক্ষা বাহন হয়েছে। যে এপিসি কে তারা রং করে দিয়েছেন বাইরে থেকে, সেই এপিসি এখন তাদের নিজেদের আমি বলবো যে পলায়নের বাহন হয়েছে। তো এটা খুব দুঃখজনক। এতে করে এটাই প্রমাণ হয়েছে যে এরা নিজের জোরে রাজনীতি করতে আসেন নাই, এরা সাথে সরকারি লাঠিয়াল নিয়ে রাজনীতি করতে এসেছেন। এইভাবে রাজনীতি করতে আসলে এইটা আসলে আওয়ামী লীগেরই আরেকটা ভার্সন, যে আওয়ামী লীগ পুলিশ এবং অন্যান্য প্রশাসন দিয়ে নিজেদের রাজনীতিকে টিকাতে চেয়েছিল, আর এরা রাজনীতি শুরুই করতে চাচ্ছেন পুলিশ এবং অন্যান্য বাহিনীর কোলে চড়ে। আমি মনে করি যে এটা অত্যন্ত গর্হিত এবং অত্যন্ত দৃষ্টিকটু এবং নির্লজ্জ একটি কাজ হয়েছে সরকারের জন্য। অত্যন্ত গর্হিত, অত্যন্ত নির্লজ্জ, এই আপনি যেই শব্দগুলো প্রয়োগ করছেন, নিঃসন্দেহে সেগুলো আমাদের সবার জন্য এক ধরনের দুশ্চিন্তা কিংবা লজ্জাজনক, যাই না কেন, কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো। আসলে বিষয়গুলো কি তার মধ্যে সীমাবদ্ধ? আমি যদি বলি, আপনার কথার সূত্র ধরেই বলি, এনসিপির কারোর গায়ে ফুলের টোকা দেওয়া যাবে না বা তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না, এটা প্রমাণ করার জন্য এই ধরনের ঘটনা হচ্ছে, অথবা শুধুমাত্র প্যানিক সৃষ্টি করার জন্য এটা করা হচ্ছে, অথবা নির্বাচন প্রলম্বিত করার জন্য এই ধরনের একটা আনরেস্ট সিচুয়েশন সবসময় বজায় রাখার চেষ্টা চলছে। আমরা কি শুধু এগুলোই ধর্তব্যে নিয়ে আসবো, নাকি এর বাইরে মানে গোপালগঞ্জে কেন স্বাধীনতার স্থপতি কিংবা মুক্তিযুদ্ধের মূল সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি, এই জন্য গোপালগঞ্জটাকে একেবারে গুড়িয়ে দেওয়া হবে, নাম নিশানা একেবারে মুছে দেওয়া হবে, তারই কোনো একটি অপচেষ্টা? কি যে তারা করছেন এটা তো মানুষ বুঝতে পারছে, এটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে? তারা লক্ষ্যবস্তু নির্ধারণ করে সেইখানে গন্ডগোল লাগাচ্ছেন। বাংলাদেশের অন্যান্য জেলা যখন তারা প্রবেশ করেছেন, তখন কি তারা এই রকমের ভাষ্য দিয়ে ঢুকেছিলেন? তারা রংপুরে ঢোকার সময় কি স্বৈরাচারী এরশাদের বাড়ি ঘুরিয়ে দিবেন কিংবা সেখান থেকে যুদ্ধ শুরু করবেন এরকম বলবেন? তারা বগুড়াতে ঢোকার সময় কি বলবেন যে সেখানে তারা উৎপাত করবেন? তারা তো ইচ্ছাকৃত ভাবে এগুলা করছেন, এটা তো প্রমাণিত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেন, তারা চেষ্টা করছেন জনগণের বিরুদ্ধে জনগণকে লিলিয়ে দেওয়ার জন্য। তারা বাংলাদেশের একটা জেলার বিরুদ্ধে অন্য জেলার লোকদেরকে লিলিয়ে দিতে চাচ্ছেন। তারা আহ্বান করছেন সব জায়গা থেকে আসেন, আমরা গোপালগঞ্জে যাই। কেন? গোপালগঞ্জ কি বাংলাদেশের মানুষের শত্রু নাকি? চট্টগ্রাম কি কারো শত্রু? সাতকানিয়া কারো শত্রু? রামু রাউজান কারো শত্রু? ফেনী কিংবা হাতিয়া কারো শত্রু? আপনি কি এভাবে বলতে পারেন যে একটা জেলার মধ্যে ঢুকেন এবং সেখানে আসেন, মার্চ করেন? মানে কি এটা কি কোনো শত্রুর দুর্গ? এইভাবে যারা দেশের মধ্যে বসে থেকে দেশের মানুষকে শত্রুতে পরিণত করে একজনের সঙ্গে আরেকজনকে লেলিয়ে দিচ্ছেন, এরা মূলত বাংলাদেশে ভালো চাইছেন না। এবং এইসব ঘটনার মধ্যে দিয়েই কিন্তু লেবানন তৈরি হয়, সিরিয়া তৈরি হয়। আপনার এই অনুষ্ঠানে আমি কিন্তু একবার ব্যাখ্যা করেছিলাম যে কিভাবে আসলে এই পাড়ায় পাড়ায় সংঘাত থেকে একসময় ওয়ার্ল্ড অর্ডার তৈরি হয়, একসময় সশস্ত্র হয়ে যায় মানুষ, এবং একসময় একই দেশের মানুষ একজন আরেকজনের সঙ্গে লড়াই করতে শুরু করে। আমি মনে করি যে এটা অত্যন্ত গর্হিত কাজ, যেমন বলেছি। আমি মনে করি এটাই আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেশের আইন কানুন রক্ষা করবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী। ওইখানে পুলিশ ছিল, পুলিশ কেন গুলি করে নাই? প্রথম গুলি তো পুলিশের করার কথা, এবং প্রথম তো এই মব নিয়ন্ত্রণের কথা পুলিশের। কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল, রাবার বুলেট ছোড়া হয়েছিল, লাঠিচার্জ করা হয়েছিল, পুলিশ এনগেজ হয়েছিল। আমরা কেন এই যে দৃশ্যগুলি দেখছি, সেই দৃশ্যে আমরা পুলিশের চাইতে কেন দেখছি যে আরো শক্তিশালী বাহিনী অতিরিক্ত তৎপর হয়েছে? এত তৎপরতা তাদের, অন্য জায়গাতে মব হইলে তারা কোথায় থাকেন? তো আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে এক ধরনের পরিকল্পিত, এবং এই পরিকল্পনার যে খেসারত, সেই খেসারত কিন্তু সবাইকে দিতে হবে। এটা কিন্তু কোন একটা জায়গায় হবে না, কারণ ভবিষ্যতে এইরকম গন্ডগোল অন্যান্য জায়গায় তৈরি হয়ে যেতে পারে। আপনি কিভাবে বন্ধ করবেন? কারণ এখন তো লোকে দেখতে পেয়েছে যে পাহারা ছাড়া তারা অসহায়, এবং পাহারা না থাকলে পরে তাদেরকে বাঁচাতে জনগণ এগিয়ে আসে না, জনগণ আসবে না। মানে আপনি নিজেই বলছেন যে অন্য জায়গায় সঙ্গে আমি আপনাকে একটা কথা বলি, এটা বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা, অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা। অভ্যুত্থান এসেছিল মানুষকে শান্তিময় পরিবেশ দিবে, মানুষকে আগের সরকারের মতো অস্থির, বেআইনি, গুম খুনের শাসনের মধ্যে রাখবে না।
অসত্য মিথ্যা কথার মধ্যে রাখবে না, এইগুলো ছিল প্রতিশ্রুতি। এখন তো আমরা উল্টা দেখতে পাচ্ছি যে ওই একই জিনিস পুনরাবৃত্তি হচ্ছে এবং সেটা একইভাবে জনগণকে ধীরে ধীরে অপারেশনের দিকে নিয়ে যাচ্ছে। তো এইটা তো অভ্যুত্থানের সঙ্গে বেইমানি। আরেকটা কথা তারা বলেন, অমুকে ফ্যাসিস্ট এনেবলার, তমুকে ফ্যাসিস্ট এনেবলার। এই সিপির মধ্যে এমন লোক আছেন যারা 2 মাস আগেও সরকারি ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন। এই যে নারায়ণগঞ্জে নাহিদ এবং হাসনাদের সাথে নারায়ণগঞ্জে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, হাসনাদের সাথে সেই রকম একজন আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগের অঙ্গ দলের নেতার ছবি আছে। তো ওনারা এখন গিয়ে তাদেরকে সাথে নিয়ে ঘুরছেন যারা ছাত্রদের উপরে গুলি চালিয়েছিল। আর তারা যখন তখন যাকে তাকে ফ্যাসিস্ট এনেবলার বলেন। আমাদের কারো নাম ছিল? আমাদের মতো যারা, আমরা যারা যুক্তির পক্ষে থাকি বা আমরা চেষ্টা করি অন্তত কথা বলার জন্য মানুষের হয়ে, আমাদের কারো আওয়ামী লীগের কমিটিতে নাম ছিল? গত 16 বছর না, গত 36 বছরে আওয়ামী লীগের কোনো কমিটিতে আমাদের নাম ছিল? আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে আমাদেরকে দেখা গেছে? আমরা কোথাও গিয়ে কোনো রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়েছি? কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি? পেশাদার উপস্থাপক, পেশাদার সাংবাদিক হিসেবে আমরা আমাদের পেশাদারি দায়িত্ব পালন করেছি। আমাদেরকে ডাকা হলে আমরা সেখানে গিয়েছি পেশাদারি দায়িত্ব পালন করতে। আমরা কোনো রাজনৈতিক ভাবে সংশ্লিষ্ট ছিলাম? অথচ এই এনসিপির মধ্যে এমন ব্যক্তিরা আছেন যারা পোস্টার ছাপিয়েছেন পেছনে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে। এনসিপি যারা করেন তারা 2 মাস আগে এরকম অনেকে আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের ছিলেন, বিশেষ করে আওয়ামী লীগে ছিলেন, ছাত্রলীগে ছিলেন, যুবলীগে ছিলেন। বিভিন্ন জনের সাথে তাদের ছবি আছে নেতাদের সঙ্গে। এরা ফ্যাসিস্ট এনেবলার না? ফ্যাসিস্ট এনেবলারদেরকে নিয়ে নিজেরা ফ্যাসিস্ট এনেবলার হয়ে অন্যদেরকে ফ্যাসিস্ট বলে গালিগালাজ করা, এটাও তো একটা, আমি মনে করি যে আরেকটা কাজ যেটা কিনা গর্হিত। খেয়াল নাই 2 মাস আগে কোন দল করতেন, এসে বললেই হলো যে গণরুমে থাকতে হবে, আমরা নির্যাতিত হব, সেই জন্য আমরা লুকিয়েছিলাম। আপনি শত্রুর পেটের মধ্যে লুকান দিয়ে তারপর শত্রুর মতো আচরণ করেন, তারপর সুযোগ সুবিধা মতো বের হয়ে আসেন এবং এসে বলেন যে আপনি ফ্যাসিস্টকে এনেবল করেন নাই। ফ্যাসিস্ট এনেবলারদের মধ্যে অনেকে আছেন যারা এনসিপি করেন। আচ্ছা, আপনি কি আমাদের একটু রিকল করিয়ে দিতে পারবেন যদি সত্যি সত্যি এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটে থাকে, যে নৌবাহিনী বা কোস্টগার্ড সেখানে এইসব বাহিনীর সদস্যদের ডিপ্লয় করা হয় নদী পথে যাতে কেউ পালাতে না পারে? বাংলাদেশে এমন এমন সব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, জঙ্গিরা কারাগার ভেঙে বেরিয়ে আসতে পারছে। এরকম কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই। তাহলে একটু না, এরকম ঘটনা কোথাও ঘটে নাই। আমরা বরং অভ্যুত্থানের পরে দেখেছি জেল ভেঙে অপরাধীরা আরামসে পালিয়ে যাচ্ছে, তাদেরকে কেউ বাধা দিচ্ছে না। আমরা দেখেছি বিডিআর হত্যাকাণ্ডের পরে লোকজন পেছন দিয়ে পালিয়ে গিয়েছিল, তাদেরকে তারা ধরতে পারে নাই, কিন্তু এখন তারা নদী পথে পাহারা দিচ্ছে কোস্টগার্ড নিয়ে গিয়ে। এটাই তো হচ্ছে মশা মারতে কামান দাগা, এটা হচ্ছে আতঙ্কিত হওয়া। মূলত তারা আতঙ্কিত হয়েছেন এবং এই আতঙ্কের প্রকাশ ঘটাচ্ছে। সিভিল সোসাইটির ভূমিকাটা কি আপনার কাছে? আপনার মনে আছে করোনা যখন হয়েছিল? আপনাকে মনে আছে পান্না, করোনা যখন হয়েছিল কিছু লোক আইভারমেকটিন নামে একটা কৃমির ওষুধ আছে, এটা প্রতিদিন খেতে শুরু করেছিল। তারপরে কিছু লোক ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছিল, কিছু লোক নানান ধরনের টুকটাক করছিল, কিছু লোক লিডম ফস, আর্নিকা ফস নামে কতগুলা হোমিওপ্যাথির ওষুধ এনে বোতলে বোতলে গিলছিল। কেন? করোনার ভয়। তো এখন যেটা ঘটছে এটা অনেকটা এরকম, গোপালগঞ্জে যত লোক আছে এদেরকে 200 পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেইখানে এরকম নদী পথে, আকাশ পথে এবং বায়ু পথে এবং কি বলে স্থলপথে, পানিপথের যুদ্ধ ঘোষণা করে তার কোনো যুক্তি নেই। পোস্টমর্টেম পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমরা নিহতের সংখ্যা নিয়ে খুবই পোস্টমর্টেম যদি করতে না দেওয়া হয়ে থাকে, সেটা তো, পোস্টমর্টেম করতে যদি কেউ বাধা দিয়ে থাকেন এবং পোস্টমর্টেম করতে না দিয়ে থাকেন, তারা ফৌজদারি অপরাধ করেছেন। কারণ অপঘাতে মৃত্যুর নিদর্শন থাকলে অটোমেটিক পুলিশ কেস হবে, এখানে পোস্টমর্টেম না করার কোনো সুযোগ নাই। হাসপাতালে যখন তাকে নিয়ে যাওয়া হবে সেখানে যদি অপঘাতে মৃত্যুর সম্ভাবনা থাকে তাহলে অটোমেটিক এটা পুলিশ কেস, এবং পুলিশ কেস হলে তদন্ত হইতে হবে এবং তদন্তের সাথে পোস্টমর্টেম হইতে হবে। যদি কেউ মুচলেখা দেয় যে তাদের পোস্টমর্টেম দরকার নাই, মুচলেখা তাকে দিতে হবে কিন্তু আদালতে, মুচলেখা পুলিশের কাছে দিলে হবে না, এটা ম্যাজিস্ট্রেটের কাছে দিতে হয়। এবং শুধু তাই না, আসলেই তারা কি পোস্টমর্টেম চান নাই নাকি তাদেরকে কেউ নিষেধ করেছে, করতে চায় না, এটা তো প্রমাণ পাওয়া যাবে। এগুলো ঢেকে রাখা যায় না, মানে এটা খুব সহজ ব্যাপার না, এগুলো ঢেকে রাখা যায় না। এগুলা কেউ যদি করে তাহলে এগুলা ধরা পড়ে। ধরা পড়বে, কবে পড়বে? একটা সময় একটা মানে একটা সময় ধরা পড়তেই হবে, কিন্তু কবে পড়বে এটা কোনো নিশ্চয়তা নাই। যেমন ধরেন আয়না ঘর 16 বছর পরে ধরা পড়েছে, এখন আয়না ঘর 16 বছর লেগেছে। পৃথিবীর দেশে দেশে এরকম আয়না ঘর হয়েছে, কিন্তু বাংলাদেশে প্রথম না।
আমরা দেখেছি এটা আলজেরিয়াতে হয়েছে, ইরানে হয়েছে, ইরানে শাহের সময় হয়েছে, এখনো আছে, ইরাকে হয়েছে, তারপরে সিরিয়াতে হয়েছে, লেবাননে হয়েছে, তিউনিসিয়াতে হয়েছে, ইয়েমেনে হয়েছে, ধারণা করা হয় সৌদি আরবে এখনো আছে। এবং সৌদি আরবে আপনারা নিশ্চয়ই জানেন, সৌদি আরবের দূতাবাসে খাশোগজি নামে একজন সাংবাদিককে তুরস্কে সৌদি আরবের দূতাবাসের মধ্যে হত্যা করা হয়েছে। তো এইগুলা তো দেশে দেশে নিবর্তনমূলক শাসকরা করে থাকেন। এইগুলাকে আবিষ্কার হয় না, আজ হোক কাল হোক 10, 20, 50 বছর পরে হোক আবিষ্কৃত হয়ে যাবে, এগুলাকে ঢেকে রাখা যায় না। এবং যখন এগুলো আবিষ্কৃত হবে তখন ইতিহাসের বইয়ের উপরে থুতু নিক্ষেপ করবে লোকজন। আজকে যিনি অত্যাচার করছেন তার উপরেও করবে, অতীতে যিনি অত্যাচার করেছেন তার উপরেও করবে। পৃথিবীতে এমন কোন অত্যাচারী শাসক নাই যার উপরে থুতু নিক্ষিপ্ত হয় না, মানুষের ঘৃণা নিক্ষিপ্ত হয় না। আপনি যদি আমাদের ধর্মগ্রন্থ পড়েন, সেই ধর্মগ্রন্থে ফিরআউন আর নমরুদের যে কাহিনী লেখা আছে, এটা কি? এটা ফিরআউন এবং নমরুদের উপরে ঘৃণা, অভিশাপ। নিঃসন্দেহে। আব্দুল তুষার, আপনি সিভিল সোসাইটিরও প্রতিনিধিত্ব করেন এবং নিশ্চয়ই মানুষ আপনাকে সেভাবে দেখে। আমি সেই জায়গা থেকে প্রশ্ন করি, এই ঘটনাকে কেন্দ্র করে সিভিল সোসাইটির প্রতিনিধিদের ভূমিকা কি আপনার কাছে যথেষ্ট মনে হচ্ছে? হাতে গোনা কয়েকজন গণমাধ্যম ব্যক্তিত্ব আপনার মতন বা সাংবাদিক, সিনিয়র সাংবাদিক কেউ কেউ কথা বলছেন, আর অন্য যারা মানবাধিকার কর্মী বলে নিজেদেরকে দাবি করে বা সিভিল সোসাইটির একবারে যোগ্য প্রতিনিধি হিসেবে দাবি করে, তাদের ভূমিকাটা কি প্রশ্নবিদ্ধ নাকি ঠিক আছে? আপনার কাছে কি মনে হয়? আমাদের সিভিল সোসাইটি প্রতিনিয়ত নিজেদেরকে বিভক্ত করেছেন হালুয়া রুটির ভাগাভাগিতে। আমাদের এখানকার সিভিল সোসাইটি হচ্ছেন দলীয় সিভিল সোসাইটি, যারা হালুয়া রুটি পেলে তারা কথা বলে। এরা অনেকটা পোষা প্রাণীর মতো, যারা মাংসের টুকরো পেলে লেজ নাড়ে, মাংসের টুকরো না পেলে ঘেউ করে। এবং এই সিভিল সোসাইটি এখন যে কথা বলছে না সেটা কিন্তু না, এই সিভিল সোসাইটি আগেও কথা বলে নাই। এবং যার যার দল যখন অত্যাচার করে তার তার দলের জন্য তারা নীরব হয়ে থাকেন। বাংলাদেশে এখন দুই ধরনের সিভিল সোসাইটি তৈরি হচ্ছে। একটা সিভিল সোসাইটি হচ্ছে পলাতক আওয়ামী লীগের সমর্থক বলে তাদেরকে মনে করা হয়, এবং তারা আওয়ামী লীগ যেহেতু এখানে নাই, তারাও এক ধরনের গা ঢাকা দিয়েছেন, কারণ তারা আজকে কথা বললে কালকে তাদেরকে আওয়ামী লীগ এসে বাঁচাবে না। আর আরেকটা সিভিল সোসাইটি তৈরি হয়েছে, যে সিভিল সোসাইটি এখনকার যে শাসক গোষ্ঠী তাদের পক্ষে দাঁড়িয়ে গিয়েছেন, এবং তারা সকল কিছুকে নিয়ে তারা এমন এক জায়গায় পৌঁছেছেন যে তারা মানুষের মৃত্যুকে নিয়ে পর্যন্ত তামাশা করছেন। আমি ইন্টারনেটে দেখেছি মানুষের মৃত্যুকে নিয়ে তামাশা করে লেখালেখি হচ্ছে। এই যে নির্দয়তা, নির্মমতা, এই নির্মমতা মনের মধ্যে নিয়ে কোনো লোক নিজেকে সুশীল সমাজের প্রতিনিধি বলে দাবিই করতে পারে না। এই সরকারের মধ্যে মানবাধিকারের কর্মী আছেন, এই সরকারের মধ্যে পরিবেশ কর্মী আছেন, এর বাইরেও মানবাধিকারের কর্মীরা আছেন। মানবাধিকারের নাকি একটা অফিস বাংলাদেশের জাতিসংঘে স্থাপিত হয়েছে, তারা কেন সেখানে যাচ্ছে না? যেখানে এইভাবে কারফিউ দিয়ে প্রতিবাদকে এক ধরনের ভিলিফাই করা হচ্ছে, এইভাবে যে প্রতিবাদীদেরকে গুলি করে চুপ করানো যায়। প্রতিবাদ বন্ধ করার কিংবা এমনকি একটা রায়ট বন্ধ করার কি আর কোনো উপায় নাই? এইটাই কি সবচেয়ে সহজ উপায় ছিল? তো তার মানে কি? তার মানে আমাদের এই সিভিল সোসাইটি আসলে বহু আগে তাদের জিহ্বা হারিয়েছেন, তাদের একটা বৃহৎ লেজ গদিয়েছে, এবং তাদের জিভ যত ছোট হয়েছে তাদের লেজ তত বড় হয়েছে। এইভাবে নিবর্তন করা হচ্ছে এবং যার কোনো যুক্তি নাই। তাহলে আমরা আসলে বিশ্বাস হারাই, এবং আমরা আসলে শুধু বিশ্বাস হারাই না, আমরা আস্থা হারাই, এবং আমরা এক ধরনের সন্দেহ পোষণ করতে শুরু করি যে ক্ষমতা আসলে সকলকে নষ্ট করে দেয়, ক্ষমতা আসলে সকলকে রাবণে পরিণত করে। ক্ষমতার লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়, ক্ষমতার লঙ্কায় যে যায় সে তার আত্মপরিচয় বিস্তৃত হয়ে এক ধরনের ক্ষমতা প্রেমিক মানুষে পরিণত হয়। আমি বলবো যে এই দুর্ভাগ্য আমাদের সবার। এই দুর্ভাগ্য শুধু কোন একটি গোষ্ঠী কিংবা কারো নয়, এই দুর্ভাগ্যই বাঙালি জাতির যে আমরা যখনই যার উপরে আস্থা রেখেছি তারা সে আস্থার প্রতিদান আমাদেরকে দেন নাই। তারা ওই চেয়ারের চার পাকে ভালোবেসেছেন, আমাদের এই গরিব অসহায় দুই পায়ের মানুষগুলিকে ভালোবাসেন নাই। তাদের পায়ে গুলি চালিয়ে তারা চেয়ারের চার পাকে শক্ত করার চেষ্টা করেছেন। এটি আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য, হতাশা, এবং আমাদের জন্য এক ধরনের অনন্ত আমি বলবো যে অনুশোচনার ব্যাপার। আমরা কি এইভাবেই বারবার আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতিদান পাবো না? আমরা কি এইভাবেই বারবার দেখবো যে ক্ষমতার মদ সকলকে মাতাল করে দেয়? ছোট করে আর একটা প্রশ্ন আপনার কাছে, যে ওই একই প্রশ্ন, এই যে লাখ লাখ মানুষের বিরুদ্ধে অভিযান একটা জেলার, এর স্ফুলিঙ্গে কি দেশে অন্য কোথাও ছড়িয়ে পড়তে পারে, অথবা সরকারকে কি আমরা জানি না। দেখেন, একটা সরকারের দায়িত্বশীল ব্যক্তি বলছেন গোয়েন্দারা বলে জানাতে পারে নাই এখানে কি হবে। সাধারণ লোক ফেসবুক থেকে বুঝতে পারছিল যে একটা সংঘাত আসন্ন, অথচ গোয়েন্দারা বুঝতে পারেন নাই। উনি নিজে বুঝতে পারেন না কিছু, ওনার নিজের বুঝ শক্তি নাই। তো এই প্রশ্নটা আসলে আপনি আমার মনে হয় যে এখানে করে এটা রেখে দেন,
যারা এই যে বুঝতে পারে না তারা চিন্তা করুক যে এই ধরনের স্ফুলিঙ্গ কি কোথাও ছড়িয়ে যেতে পারে। যদি ছড়িয়ে যায় তাহলে সেটাকে মঙ্গলজনক হবে। বাংলাদেশের মানুষকে শান্তির কথা বলে, বাংলাদেশের মানুষকে আস্থা নিরাপত্তার কথা বলে, বাংলাদেশের মানুষকে সুশাসনের কথা বলে শেষ পর্যন্ত যদি এইগুলি করা হয় তার প্রতিফল ভালো হবে না খারাপ হবে এটা বোঝার ক্ষমতা কি তাদের নাই? তারা কি আমাদের চাইতে কম পড়াশোনা করেছেন? তারা তো পিএইচডি, তারা তো পুরস্কার প্রাপ্ত, তারা তো শিক্ষক, তারা তো দেশে বিদেশে সেমিনার সিম্পোজিয়ামে যান, তারা তো বাংলাদেশে এক সপ্তাহ থাকলে বিদেশে থাকেন আরেক সপ্তাহ। আমরা তো তাদের তুলনায় কিচ্ছু না। এখন তারা কি তাদের এত মেধা বুদ্ধি দিয়ে তারা বুঝতে পারেন না কি করিলে কি হয়? তারা কি বুঝতে পারেন না কোন কাজের ফলাফল কি? তারা কি বুঝতে পারেন না নির্যাতন যে কোনোদিন, নিবর্তন যে কোনোদিন সুশাসনকে প্রতিষ্ঠা করতে পারে না? প্রশাসন তো প্রতিষ্ঠা করতে পারেই না, বরং যারা এগুলো করছে তাদের কি শিক্ষা হয় সেটিও বোধ হয় তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় না, নিঃসন্দেহে, তাই না? অনেক ধন্যবাদ ইতিহাস আপনাকে। কোনোদিনই আমাদেরকে শিক্ষা দেয় না, জানেন? ইতিহাস কিন্তু আসলে শিক্ষার জায়গা না। এটা হচ্ছে একটা মজার ব্যাপার। ইতিহাস হচ্ছে আসলে অনুশোচনার জায়গা। আমরা ইতিহাস পড়লে আমরা দেখি যে প্রতিটি শাসকের পতন, এই কথাটা আমাদেরকে বলেছে যে এই লোকটা শেষ পর্যন্ত অনুশোচনার মধ্যে ও শাস্তির মধ্যে দিয়ে জীবন কাটিয়েছে, নিজের ভুলকে আর ঠিক করতে পারে নাই। ক্ষমতাসীনরা ক্ষমতা হারালে আর নিজের ভুল ঠিক করতে পারে না, নিজের ভুল ক্ষমতা থেকে ঠিক করতে হয় পান না। আপনি ক্ষমতায় থাকা অবস্থায় নিজেকে সংশোধন করতে হবে, ক্ষমতা চলে যাওয়ার পর নিজেকে সংশোধন করে কোনো লাভ হয় না। না, তো ইতিহাস আসলে আমাদেরকে এই শিক্ষাই দেয়। ইতিহাস আমাদেরকে শুধু এতটুকুই শিক্ষা দেয় যে তুমি যদি ক্ষমতায় থাকো তাহলে ক্ষমতায় থেকেই নিজেকে সংশোধিত করো, ক্ষমতা হারালে তুমি ইতিহাসে হয় ঘৃণিত করবে। ধন্যবাদ ইসমাইল। আমি প্রথমে অভিনন্দন জানাতে চাই আমাদের মাননীয় উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান সুব্রহ্মদেবকে। তিনি সারাটি জীবন দাবি করেছেন যে তিনি ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, তিনি ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস। আর তারই মূলত উৎসাহে আগ্রহে আপনার উপদেষ্টা মন্ডলী আপনার অনুমোদন দিয়েছেন এই অফিস খুলবার প্রক্রিয়াটিকে, এবং আজকে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়েছে এই কাজটি শুরু করবার যে উদ্যোগ আয়োজন। এবং আপনার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আজ থেকে কনফ্লিক্ট জোনে আপনার স্থায়ীভাবে প্রবেশ করলো। আপনার কারণে আমরা হলাম 17তম দেশ, এর আগে 16টি দেশ যেখানে অফিস স্থাপিত হয়েছে সেই সবগুলো দেশই কনফ্লিক্ট জোনে অবস্থিত। তো আমাদের ইজ্জত বাড়লো। আমাদের অনেকদিন ধরে এক শ্রেণীর লোক আপনার এক সময় জানান দিতেন যে বাংলা হবে ভিয়েতনাম, পরবর্তীতে ট্রান্সফর্ম হয়ে এটা হয়ে গেল বাংলা হবে আফগান। তো সুতরাং আমরা আপনার সেই লক্ষ্যে স্লোলি বাট শিওরলি প্রবেশ করবার জন্য যে অনুশীলনটি করে নিলাম গোপালগঞ্জে, এটি দিয়ে শুরু। এবং এই আগামী 3 বছর আশা করা যায় সারা দেশ গোপালগঞ্জময় হয়ে যাবে। এবং আই স্যালুট আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম। তিনি কিন্তু জনগণের স্বার্থে, জনস্বার্থে সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে পোস্ট দিয়েছিলেন যে গৃহযুদ্ধ প্রত্যাশা। জি, এখন তাহলে আদিলুর রহমান সাহেবের কি ভূমিকা? উনিও কি বিশেষ ভূমিকা পালন করেছেন এই ক্ষেত্রে? ডেফিনেটলি ওনার সেই মূলত এই অফিস বাংলাদেশে একটু স্যার আমাদের সাইফুল আমিন সাহেব বিশিষ্ট সাংবাদিক, তাঁকে যুক্ত করে নেই। জি জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো থাকার জন্য দুনিয়া দিনে দিনে অনেক কষ্ট করছেন, অনেক কথা বলছেন, বিভিন্ন বিষয়ে কথা বলছেন। আমরা কলিমুল্লাহ স্যারের কাছে শুনছি যে আমাদের মানবাধিকারের অফিস হয়েছে বাংলাদেশে, আমরা নাকি কনফ্লিক্ট জোনে প্রবেশ করলাম, আমরা স্বীকৃতি পেয়েছি আফগান হিসেবে। এই ধরনের একটা বক্তব্য তিনি দিচ্ছেন। যে স্যার আপনি শেষ করেন, তারপর আমরা সাইফুল সাহেবের কাছে যাব। জি, এবং ক্রেডিট গোস টু আওয়ার অনারেবল অ্যাডভাইজার অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্র। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে কমিটি আছে, মানে কাকে কখন জেলখানায় নিক্ষেপ করা যায়, কাকে কখন বের করে নিয়ে আসা যায়, এইসব দণ্ডমুণ্ডের বিধাতাদের একজন। এখন যেহেতু তিনি দীর্ঘদিন ধরে হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসি নিয়ে কাজ করছেন, অধিকারের কর্ণধার, আর অন্য সকল এনজিওর তুলনায় অধিকারের ইজ্জত মান মর্যাদাটা বেশি, কারণ অন্য সংগঠনে একজন করে আপনার হয়তো উপদেষ্টা আছেন, কিন্তু এখানে দুইজন বরাবর। কেউ যদি মৃত্যুবরণ করেন তাহলে কোটা খালি রাখার জোনে সেটি আবার পরিপূরণ হয়ে যায়। যেমন প্রয়াত হাসান আরিফ, তিনি সভাপতি ছিলেন, এখন আছেন আরেক সভাপতি আমাদের চৌধুরী রফিকুল আবরার।
জি, আমরা স্যার একটা কমেন্টস একটু নিয়ে নিই। জাতিসংঘ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা মাফিয়া সংগঠন। এই সংগঠন যেখানেই যাবে সেখানেই ধ্বংস অনিবার্য। আমার কথা মিথ্যা হলে বিভিন্ন দেশে খোঁজ খবর নিয়ে জানতে পারেন। তার মানে আমরা কি সন্ত্রাসী দেশ হিসেবে মাফিয়াদের খপরে পড়েছি? না, এখানে আরেকটা ব্যাপার আছে। আমরা জি, কিন্তু আনুষ্ঠানিকভাবে মাফিয়াদের জি, ইন্ডেমনিটি দিয়ে দিয়েছি। আমরা বলেছি যে এই অফিসে যারাই দায়িত্ব পালন করতে আসবেন তাদের 7 খুন মাফ। অর্থাৎ তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা যাবে না, তাদের আটকানো যাবে না, পার্সোনাল নাম গাটা করা যাবে না, তারা যা ইচ্ছা তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা সাইফুল সাহেব আপনার কাছে এবার আসে। স্যার আপনাকে ধন্যবাদ যে আপনি কথা শুনেছেন, আপনি এসে পত্রপত্রিকা পড়েছেন। গোপালগঞ্জে যখন সন্ত্রাস, তারপরে গণহত্যা চলছে, নির্যাতন চলছে, ঠিক সেই মুহূর্তে চট করে আমাদের জাতিসংঘ মানবাধিকার অফিস হবে আমরা শুনেছি, করছে, হঠাৎ করে এটা সই হয়ে গেল অলরেডি এবং অফিস হওয়াটা কনফার্ম। কলিমুল্লাহ স্যার কিছু ব্যাখ্যা দিয়েছেন। এটা কি আমাদের আনন্দের সংবাদ না মানে আমাদের আফগানিস্তান হওয়ার সংবাদ, এরকম কি একটু ব্যাখ্যা করবেন? আফগানিস্তান হিসাবে কি আমরা স্বীকৃতি পেয়েছি? সাইফুল ভাই একটু কথা শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছেন? জি 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 জি। পরিষ্কার। আচ্ছা, তো এটা আসলে খুব মজার একটা আছে। এর আগে আমরা বোধহয় 20তম দেশ বা 19তম দেশ। এর আগে- 17তম। ওই তো জি। 17তম। এর আগে 16টা দেশ কারা, এটা একটু আপনি দেখেন। জাস্ট এগুলো জি। দেখলে বুঝতে পারবেন যে আমরা কোন তালিকায় ঢুকেছি। হ্যাঁ, আপনি সবগুলো তালিকা আপনি দেখেন, সকল জায়গায় যেখানে এইসব জায়গায় সেখানে পরাশক্তিদের স্বার্থ সংরক্ষণ করতে হয়। হ্যাঁ, পরাশক্তিরা জি। তাদের স্বার্থ বিভিন্ন কাজে, তো তারা তো সরাসরি নিজেরা বলে না, আমেরিকা নিজে বলবে না যে তুমি আমার তুমি আমার এটা করো, তুমি আমার সরাসরি হয়তো বলবে না, কায়দা কানুন করে। যেমন ধরুন জাতিসংঘ দিয়ে করিডোর চাইছে, করিডোর জি। কিন্তু আমেরিকা কিন্তু সরাসরি, কিন্তু তাদের ইন্টারনাল যে এই যে দেখেন এই যে শুল্ক নিয়ে যে আলোচনা, এখানে কিন্তু করিডোর জি। একটা প্রসঙ্গ আছে। ওখানে কিন্তু ট্রাম্পের চিঠির মধ্যে আছে জিও পলিটিক্যাল ইস্যুস, সিকিউরিটি জি। ইস্যু ওখানে আছে কিন্তু। তো ওই জিনিসগুলো ওরা কিন্তু সরাসরি বলে না, বলাবে অন্য কাউকে দিয়ে, সেটা জাতিসংঘ। এবং এই যে ধরুন ইউএন এইচআরসি, এইচআরসি যে একটা কমিশনার আছে, হাই কমিশনার অফিস, যেটা একটা আছে, এটা দুইটা, একটা হলো সেক্রেটারিয়েট আর একটা হলো কি বলে কাউন্সিল। তো সেক্রেটারিয়েটটা দিয়ে সেক্রেটারিয়েটের অফিস হবে এখানে। এখানে অফিস হওয়া মানেটা কি, এখানে মানে যতগুলো ইন্টারন্যাশনাল ইনস্ট্রুমেন্ট দেওয়ার পরাশক্তিগুলো বিভিন্ন দেশকে বেঁধে রাখে, বিভিন্ন দেশকে তার কথা শুনতে বাধ্য করে, জাতিসংঘে তাদের ভোট দিতে বাধ্য করে, মানে তারা যেদিকে ভোট দিবে এখানে ভোট দিতে বাধ্য থাকবে, সবকিছু কিন্তু এই সব জিনিসের মাধ্যমে অর্গানাইজ করে। যেসব দেশকে তারা ধরুন কিছু স্বাধীনতা মনোভাব নিয়ে চলতে চায়, আপনি খেয়াল করে দেখেন উত্তর কোরিয়া, ও কারো কথা শুনতে চায় না, ওখানে কিন্তু কমিশনের অফিস বসাবে তারা। আপনি বুর্কিনা ফাসো, হ্যাঁ। আমি বুর্কিনা ফাসো, ওরা জি অলমোস্ট জি। এই শুনতেই চায় না ফরাসিদের কথাবার্তা, যুক্তরাষ্ট্রের আচ্ছা কথাবার্তা, আচ্ছা। ওদের ওখানে বসাইতে হবে। এরকম লিস্ট আপনি খুঁজে দেখেন, যেখানে যেখানে একটু ঘাটতেরা লোক আছে বা ঘাটতেরা দেশ আছে, ওই দেশগুলোতে গিয়ে ওরা বসে ওই দেশের ওলট পালট করে দেয়। ওলট পালট করে দেওয়ার পরে স্বাভাবিকভাবে আপনি 20-10 বছর, আমাদের যেটা আজকে বাংলাদেশে ঘটেছে, এইটা থেকে উত্তরণ জি। ঘটাতে হলে, যদি ইকোনমিক উত্তরণ ঘটাতে চান, তাহলে আগামী 10 বছর সময় লেগে যাবে। কিন্তু এই যে এই 10 কিছুটা বছর নাম সময়টার কিছু জন্য যেন আরো জি। লিঙ্কার হয়, এটা আরো ঘুটপাক ইয়ে করার জন্য এগুলো অ্যারেঞ্জমেন্ট হয়। এখন এই অ্যারেঞ্জমেন্ট করার সময় আপনি দেখছেন দেশগুলো নাম আপনি দিয়েছেন, এই যে সাত, বুর্কিনা ফাসো। জি গুয়াতেমালা, গিনি, হন্ডুরাস, লাইবেরিয়া, মোরাতানিয়া, নাইজার, সবগুলোতে কিন্তু এই যে নাইজার, বুর্কিনা ফাসো, কম্বোডিয়াতে বলতে পারেন এখন একটা সুসম্পর্ক আছে, কিন্তু একসময় কম্বোডিয়া কিন্তু যুদ্ধক্ষেত্রের মতো ছিল, এটা কথা জি শুনতো না। জি আপনার জি। সাদে তো অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান লেগেই থাকতো তাদের ইয়ের জন্য। আপনি লাইবেরিয়া আপনার মনে আছে, আমার ছোটবেলা আমি প্রথম সার্জেন্ট মেজর রলিংস ক্ষমতা দখল করছিল, আমার মনে আছে, এবং সেটা কিন্তু মানে পশ্চিমা শক্তিকে অস্বীকার করে। জি যেখানেই জি। পশ্চিমা শক্তিকে অস্বীকার করা হয়েছে সেখানে কিন্তু এরা যা হাজির হয়, কার মাধ্যমে? জাতিসংঘের মাধ্যমে। দেখেন এই যে না, মোরাতানি, তা এখন আমাদের দেশে কি পশ্চিমা শক্তিকে অস্বীকার করা হয়েছে এরকম কিছু আগে তো আমাদের অস্বীকার দেশে? করেছেন আপনি, আগে তো আপনাকে পশ্চিমা শক্তিকে আপনি জায়গা দেন নাই। শেখ হাসিনা তো তার এই শেষ প্রেস কনফারেন্সও বলেছে যে আমেরিকা আমার সাথে এটা করতে চায়, আমেরিকা আমাকে দিতে চায়। তার শেষ জাতিসংঘের অফিস শেখ শেষ হাসিনার সময় শুনেছি। হ্যাঁ। শেষ 14 দলীয় বৈঠকে রাশেদ জি খান মেনন এটা নিয়ে কথা বলছে জি। যে ওরা আমাদের সেন্ট মার্টিন চা না দিলে আমাদেরকে এই করতেছে। শেষ 14 দল মিটিং। আমি এটা কে রেফার করছে আপনি জানেন? কলিমুল্লাহ ভাই খুব চিনেন, আপনারা চিনেন, বিখ্যাত ইকোনমিস্ট অ্যান্ড বিখ্যাত কি বলে যে এই যে আমাদের এই যে জাতিসংঘ মহাসচিবের এখনকার থেকে না, 2001 থেকে সে স্পেশাল অ্যাডভাইজার জেফ্রি স্যাক্স,
সে আচ্ছা, কিন্তু আচ্ছা, আচ্ছা। আমেরিকাতে বলাই হয় যে জেফরি স্যাক্স কিন্তু আসলেই একটা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্ব কিভাবে থাকতে হবে সেজন্য জাতিসংঘকে ইয়ে করে, গাইড করে। পূর্ব ইউরোপে যত পুনরুত্থান ঘটেছে, যে এখনকার ইকোনমিক পুনরুত্থান ঘটেছে, প্রত্যেক জায়গায় আপনি দেখবেন রাশিয়ারও সে ছিল ইকোনমিক অ্যাডভাইজার, সে কি বলে বেলারুশের ইকোনমিক অ্যাডভাইজার, বিভিন্ন পূর্ব ইউরোপীয় দেশ যারা ধরেন ওই যে কমিউনিস্ট শাসন থেকে বেরিয়ে আসছে এদেরকে ইকোনমিকে ঠিক করার জন্য এই ভদ্রলোক কাজ করছেন জাতিসংঘের সাথে 2001 থেকে। সেই ভদ্রলোক বলেছেন, তার লেখায় বলেছেন, তিনি প্রেস ব্রিফিং এ বলেছেন দুইবার, একবার একেবারে 5ই আগস্ট ঘটনা ঘটে, উনি 18ই আগস্ট কিন্তু চিঠি লিখেছেন জাতিসংঘের কাছে, নিজের পেজে ছাপিয়েছেন, জাতিসংঘের চিঠি লিখে বলেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশে দুটো পরিবর্তন ঘটেছে, যে পরিবর্তনের সময় দুই দেশেরই প্রাইম মিনিস্টার অভিযোগ করেছে বিদেশি হস্তক্ষেপের, দুই দেশের প্রধানমন্ত্রী। ইমরান খান তার জনসভায় বলেছে আমেরিকা তাকে এটা করতে বলছে, এটা না করলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। ইমরান খান প্রকাশ নামও বলে দিয়েছিলেন। নামও বলে দিয়েছিল জনসভায়। শেখ হাসিনা প্রকাশ্যে প্রেস ব্রিফিং এর মধ্যে বলেছে একটা সাদা চামড়ার দেশ আমার সাথে এই করতেছে, বলছে না? এই বলছে জেফরি স্যাক্স কিন্তু বলছে যে এই হোয়াইট কান্ট্রি হলো আমেরিকা। এখন জেফরি স্যাক্স বলেছে যে এই হোয়াইট কান্ট্রি 1948 থেকে 40টা দেশে এইভাবে রেজিম চেঞ্জ করছে, যেটা সাউথ এশিয়াতে নতুন রূপে সে এটা করেছে। এবং উনি সিকিউরিটি কাউন্সিলের একটা ক্লজ দিয়ে, রেজুলেশন দিয়ে উনি দাবি করেছেন, এই রেজুলেশন প্রেক্ষাপটে সিকিউরিটি কাউন্সিল এটা তদন্ত করে দেখা হচ্ছে যেহেতু সাবেক দুজন ক্ষমতাচ্যুত দুজন কি বলে প্রাইম মিনিস্টার এই অভিযোগটা করতে, এবং উনি ওখানে বলেছেন ইমরান খানের কথা বলে বলছেন যে ইমরান খান যে অভিযোগটা করেছিল ঠিক যে তাকে এই চাপ দেওয়া হয়েছিল, এই তথ্যটা ফাঁস করার জন্য তাকে জেলে ঢুকানো হয়েছে। মানে উনি রাষ্ট্রীয় তথ্য ফাঁস করে দিয়েছেন জনসভায়, এটা কিন্তু আমেরিকান তথ্য, এবং সেই তথ্যের জন্য আজকে কিন্তু সে জেলে। এটা কিন্তু শেক্স বলেছেন। এবং শেক্স আরো বলেছেন যে হাসিনা কিন্তু এই জন্যই হাসিনা আজকে দেশ থেকে পলাইতে হয়েছে যে সে এই অভিযোগটা প্রকাশ্যে করেছে। এবং সেখানে সে বলেছে যে আমেরিকা তার স্বার্থ করার জন্য, মানে প্রতিষ্ঠিত করে, তার ফুটপ্রিন্টের জন্য এই কাজগুলি করে, এবং সেটাই সে করছে তার স্বার্থের পক্ষের শক্তিকে আমেরিকা পাকিস্তানের ক্ষমতায় বসাইছে, যাতে সে আবার চীনের সাথে একটা লিঙ্ক থাকতে পারে তার। কারণ ইমরান খানের মাধ্যমে চীনের সাথে লিঙ্ক হচ্ছিল না, ইমরান খানের মাধ্যমে অন্য অ্যাক্সিসে চলে যাচ্ছিল রাশিয়া। আপনি মনে যায় যেদিন ইমরান খান ইউক্রেনে যেদিন যুদ্ধ শুরু হয় সেদিন কিন্তু ইমরান খান মস্কোতে ছিলেন, যে কারণে ওয়াশিংটন থেকে কি বলে তখনকার প্রেসিডেন্ট বাইডেনের ইয়েতে বলা হয়েছিল যে পাকিস্তান আমাদের বলয়ের লোক, সে কি করে ইউক্রেনের সাথে যেদিন যুদ্ধ হয় সেদিন কি করে মস্কো থাকে। আপনি বুঝতে পারছেন তা কিভাবে শত্রু। সো এটা কিন্তু ওদের একটা পলিসি, যখনই কোনো দেশ ঘাট তেড়া করবে তার ঘাড় মটকানোর জন্য সমস্ত মেকানিজম ব্যবহার করবে, তার মধ্যে জাতিসংঘ অন্যতম। এবং জাতিসংঘের এই কুখ্যাতিটা আছে, এই সম্পর্কে বহু আর্টিকেল আছে, কিন্তু জাতিসংঘের যে এই কুখ্যাতিটা বা এই ইউএনএইচআরসির যে এই কুখ্যাতিটা আছে, এটা বহু জায়গায় আর্টিকেল ছাপা যায়। এবং আমি আপনাকে 5টা উদাহরণ দিতে পারি, 5টা মানে পয়েন্ট দিতে পারি, যে পয়েন্টগুলো জাতিসংঘের কাছে এই জেফরি স্যাক্সেসদের মতো যারা স্বাধীন চেতা লোক, যারা জাতিসংঘকে অ্যাডভাইস করে, তারা কিন্তু তাদেরকে এগুলো দিয়েছে। এগুলা প্রত্যেকটা দেশের ভেতর থেকে তদন্ত করে করে বের করে। তার মধ্যে একটা হলো পলিটিক্যালি বায়াস করা, এবং সিলেক্টিভিটি, তাদের মাথার মধ্যে সিলেকশন থাকবে যে আমরা অমুককে পছন্দ করি, তমুককে করি না, তমুককে পছন্দ করি, মানে ইনক্লুসিভিটি থাকবে না। আপনার সমাজ ডিভাইডেড হবে। আজকে সকল এজেন্সি বা পত্রিকা রিপোর্ট করলো কি কালকে, এই যে গোপালগঞ্জের ঘটনার ক্ষেত্রে বললো ইউনূস সাহেব ডিভাইডেড ইয়েটা ব্যবহার করেছেন, উনি দেশটাকে বেশি ডিভাইড করে ফেলেছেন, উনি ইনক্লুসিভ করতে পারেন নাই। এটা কিন্তু আল জাজিরার মতো প্রতিষ্ঠানের সমালোচনা, এটা যে উনি ডিভাইসিভ পলিসি করছেন। এই জিনিসগুলো আছে। তারপর হচ্ছে ক্রেডিবিলিটি এবং ইউজফুলনেস এর প্রশ্ন তুলেছেন, যেটা ক্রেডিবিলিটি থাকে না। ইউএনএইচআরসির কথাবার্তার কোনো ক্রেডিবিলিটি নাই। যেমন শেখ হাসিনা প্রশ্ন তুলছে, আপনি যে 1400 লোকের উদাহরণ দিলেন, তাদের নামগুলো দেন তো দেখি। আপনি কি তার ফরেন্সিক টেস্ট করেছেন? আপনি কি তার এই যে কি বুলেট ইউজ হয়েছে সেটা ফরেন্সিক চ্যালেঞ্জ করেছেন উনি জাতিসংঘে? অথচ দেখেন শেখ হাসিনা উল্লেখ করতেছেন, আমরা কিন্তু রিপোর্টিং বা আমরা সাংবাদিকতা করি না, যে আমরা 864 জন বা 835 জনের হিসাব দিই, তালিকা দিই, শহীদ তালিকা। অথচ জাতিসংঘ দিল কত? 1400 তালিকা। ঠিক আছে, এটার মধ্যে আবার পুলিশের হিসাব নাই। পুলিশ যে মারা গেছে সেই হিসাবটা কিন্তু ওরা বলছে কোনো তথ্য পাইনি। এরকম মানে মেম্বারদেরকে, এই কাউন্সিলের মেম্বারদেরকে এরা ইউজ করে, এবং ইউজ করে বাংলাদেশ এখন হয়ে গেছে কি জানেন, ঘাট তেরাকে সোজা করতে ইউনুসকে দিয়া পারতেছে না, আরো ইনস্ট্রুমেন্ট
অর্গানাইজ করতেছে, আচ্ছা মানে আপনাকে আচ্ছা, ফান্ড আপনার কাছে দেওয়ার জন্য যা যা দরকার শে- তা করছে। শেষ করে দেবে। আমি স্যার আমিনুল ভাই আপনার কাছে আবার আসবো, তার মানে এটা আমাদের জন্য আনন্দের সংবাদ না? আমি তো মনে করলাম জাতিসংঘের শাখা হচ্ছে আমাদের এখানে খুশির সংবাদ, মানবাধিকার না, কমিশন না, হচ্ছে না, অফিস না না আনন্দের সংবাদ বটে একজনের জন্য, সবার জন্য না। তিনি একজনের হচ্ছেন জন্য। অ্যাডভোকেট আদিলুর রহমান খান। সারাটি জীবন তিনি ডিফেন্ডার অফ ডেমোক্রেসি, ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস হিসেবে এই প্রত্যয় জনসমক্ষে আপনার ব্যক্ত করেছেন, এবং তারই উদ্যোগে কিন্তু এই দ্রুততম সময়ের মধ্যে এটি এমন সময় আপনার কার্যকর করা হলো যে সময় হুম, গোপালগঞ্জ এখন সারা বাংলাদেশে পরিব্যাপ্ত হওয়ার জি প্রক্রিয়া শুরু হয়েছে। জি জি, গুড গুড স্যার, অনেক কথা বলেছেন, আমি খুবই ভালো লেগেছে। তার মানে আমাদের জন্য এটা আতঙ্কের, তার মানে শেখ হাসিনা সরকার যেটা দেয়নি, দিতে দেয়নি, এখন এই সরকারের সময় জাতিসংঘ সুযোগ পেয়ে গেছে এবং মানবাধিকারের অফিস বাংলাদেশে করে ফেলছে। 3 তার বছরের মানে জন্য, আমরা 3 বছর। জাতিসংঘ তিন সুযোগ পাওয়ার বিষয় না কিন্তু ব্রাদার, এটা হলে আমেরিকার সুযোগ পাওয়ার বিষয়। জাতিসংঘকে ব্যবহার করে, এটা জাতিসংঘের জাতিসংঘ সুযোগের কিছু নাই কিন্তু, আচ্ছা জাতিসংঘের জাতিসংঘ নীতিমালাগুলো ব্যবহার করে। এবং জি এরা জি কি জি করবে জি জানেন, এরা আমাদের দেশে ঢোকার পরে সব দেশে এখন তারা তাই করে। 3 বছরের একটা প্রাইমারি টাইম আছে না, এই প্রাইমারি জি জি টাইমে তারা খরচপাতি করবে, এই করবে না। তারপরে কি করবে জানেন, বাংলাদেশ সরকারকে জি এদের বেতন ভাতা থেকে শুরু করে সকল ইনস্ট্রুমেন্ট, গাড়ি বাড়ি জি। সবকিছু দিয়ে দিতে হবে। এবং বাংলাদেশ কোনো সরকারকে মামলা দিতে হবে। মোকদ্দমা করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না, তাদের আটকানো যাবে না, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। লোকাল স্টাফদেরও কোনো জবাব দিতে থাকবে না। এটা না। তো সমস্ত, তার মানে তারা যা খুশি তা করবে, এই অধিকার আমরা তাদেরকে হ্যাঁ। দিয়ে দিছি। হ্যাঁ, সাইন করে দিয়েছি, তো সাইন করে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আরে এবং তার মানে কোনো জি কারণে ইউনূস শাহের পতন ঘটলে, এখন যদি জি ধরুন আপনার ইসমাইল শাহের শুরু হয় জি আপনার জামানা, তখন দেখা জি যাবে আপনাকে ওইটা ক্যারি আউট করতে হচ্ছে, হ্যাঁ, উপায় নেই, আপনার ট্রিটি অব্লিগেশন বলে কথা। কেউ বাদ দিতে পারবে না 3 বছরের মধ্যে। নো আচ্ছা, প্রশ্নে। 3 বছর পরে কি 3 বছর পরে কি স্যার এক্সটেনশন হওয়ার আশঙ্কা হ্যাঁ, আছে? অবশ্যই অবধারিত হবে, অবধারিত। যেখানে কনফ্লিক্ট শুরু হয়েছে কিন্তু সমস্যা শেষ হয়নি, বংশ টংশ না হলে তো হবে না। উফ, আচ্ছা, আমরা ঠিক আছে, এটার জন্য আমাদের জন্য তাহলে তো খুব ব্যাড নিউজ। আমি তো খুশির সংবাদ হিসেবে জাতিসংঘ আমাদের দেশে আসতেছে, আমাদের দেশে শাখা করতেছে, মানবাধিকারের খুব খুশির খবর। এখন স্যার একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সাইফুল ভাইও সেটা বলবেন, অং সান সুচি মিয়ানমারের যিনি নেত্রী, তিনি এখন জেলে আছেন তার দেশের মানবাধিকার লঙ্ঘন টঙ্ঘন নানাবিধ বিষয়ে। আমাদের তো মোটামুটি এখন স্বীকৃতি আমরা পেয়ে গেছি, মানবাধিকার সংস্থাও এসে গেছে, এটা তো একটা বিরাট স্বীকৃতি। সেই ক্ষেত্রে আমাদের নোবেল প্রাইজ নিয়ে কোনো কথা হতে পারে কিনা একটু যদি আপনি আলোচনা করেন। না না, ওটা তো আছেই ভাই। সুকির একটা সুবিধা আছে, তার হাজবেন্ড ব্রিটিশ প্রফেসর, 2 নাম্বার হচ্ছে তিনি এককভাবে কিন্তু এই মৌরুসি পাঠটা পেয়েছেন। আমাদের ইউনূস সাহেব কিন্তু সহভাগিতায় আছেন, তিনি গ্রামীণের মেয়েদেরকে দেখিয়ে যে তাদের উদ্বুদ্ধ করতে পেরেছেন, তারা এম্পাওয়ার্ড হয়েছে। সুতরাং হুম, তিনি হুম, ব্যক্তি এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ যৌথভাবে কিন্তু এই পুরস্কারটি পেয়েছে। ভাগের মা, জি, আপনি জানেন যে গঙ্গা পায় না, এখন অবস্থাটা হয়েছে এরকম। হুম। আচ্ছা, এবার সাইফুল ভাই আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সেনাবাহিনী কতটুকু কি লঙ্ঘন করলে জাতিসংঘ তাদের উপর নিষেধাজ্ঞা দিতে পারে, এরকম কোন আইনের বিষয়ে আপনি কি জানেন কিছু, একটু যদি শেয়ার করেন। মানে আমাদের দেশে গোপালগঞ্জে আমরা যেটা দেখেছি, সেনাবাহিনী সরাসরি গুলি করছে আমরা দেখেছি, আর কি করলে জাতিসংঘ এক ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে, বা যেটা আমরা চাই না আর কি। এটা টোটালি নির্ভর করবে, প্রথমত হলো জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এটাকে টেক আপ করতে হবে। দ্বিতীয়ত হলো এইটা আবার জেনারেল ইয়েতে পাস হইতে হবে। তো সিকিউরিটি Assembly। কাউন্সিলের এই জায়গা থেকেই তো পার হবে না, কারণ এখানে তো এই যে জাতিসংঘের যে সংস্থায় আমাদের মানব শূন্য যেভাবে আমরা পাচার করছি আর কি, আমরা যেটা বলি না মানব আমরা মানব পাচার, মানব শূন্য পাচার, জনশক্তি হ্যাঁ। জনশক্তি পাঠাই না, তো এটা হলো সস্তায় আর্মি শক্তি পাঠায়। মানব তো মানব এই শূন্য, সস্তায় হ্যাঁ। আর্মি শক্তি আমি এর আগে অনেকবার বলছি যে অনেকবার অনেক জায়গায় কথা হয়েছে যে আমাদের সেনাবাহিনীকে বাদ দিয়ে কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী হইতে পারবে না। কেন হইতে পারবে না? এটা সবচেয়ে সস্তা, সবচেয়ে সস্তা যে আচ্ছা। জায়গাটা আপনি যে ইকুইপমেন্ট সবচেয়ে সস্তা আর সহজে পাওয়া যায়। না না, আরেকটা বড় ব্যাপার শুনেন, আপনি সে ধরেন কানাডা থেকে শান্তিরক্ষীতে যায় না, 1 জন 2 জন যায় বা 5 জন যায়, কমান্ডার পর্যায়ে যায়। তারা কেন এখান থেকে কন্টিনজেন্ট যায় না এই জন্য কানাডা থেকে অস্ত্রগুলো কেনা হলে, যে অস্ত্রের দাম যদি $1000 হয়, সে ধরেন বাংলাদেশে যখন বাংলাদেশ থেকে অস্ত্রগুলো যখন যায় তখন সেটার দাম কিন্তু অনেক কম হয়, কেন বাংলাদেশ অনেক কমে ট্যাক্স ফ্রি বাংলাদেশে ইম্পোর্ট করে, এবং তারা আবার ট্যাক্স ফ্রি ওই দেশটাতে পাঠাইতে পারে।
কিন্তু কানাডা যখন এটা প্রকিউর করবে, প্রথমত তারা নিজেরা এটা সরকার বা ওই ইন্ডাস্ট্রির সাথে ট্যাক্স টুক্সের ব্যাপার আছে, কিন্তু এট দ্য সেম টাইম সে যখন আবার ইয়েমেনে পাঠাইতে যাবে তখন কিন্তু ইয়েমেনে যদি ব্যবহার করতে হয় তাকে, আবার কিন্তু তাকে এই বাইরে যাওয়ার জন্য একটা ট্যাক্স দিতে হবে, দুটো ডাবল ট্যাক্সেশনের ব্যাপার আসে। আর এইখানে বাংলাদেশে কি হয়, বাংলাদেশ কোনো ট্যাক্স ছাড়াই বাংলাদেশে ওরা পাঠা যায়, কারণ ওরা বলে যে এটা যার সঙ্গে ব্যবহার হবে, এই কথা বলে বাংলাদেশ নিচ্ছে, তো বাংলাদেশে ট্যাক্স ফ্রি। আবার বাংলাদেশ থেকে যখন বুরকিনা ফাসোতে যাবে সেটাও ট্যাক্স ফ্রি। এটা একটা সস্তা, শুধু মানুষ না, সবকিছুই সস্তা। আপনি একজন সিপাহীকে যদি, আমেরিকান একজন সিপাহীকে আপনি যদি জাতিসংঘে চাকরি দিতে চান, আপনি তাকে তো মানে কি বলে যে 100,000 150,000 অথবা $200,000 দিতে হবে, ঠিক আছে? আর একজন বাঙালি একজন সৈনিককে দিতে হচ্ছে কত? সব মিলে হলো 14-15 লাখ টাকা। তো কত টাকা হিসাব করে দেখেন, $14,000 আর কোথায় হলো ইয়াতে তারা দিচ্ছে। তো এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা খেয়াল করি না, যে কারণে মনে করি যে কথায় কথায় জাতিসংঘ ইয়ে করবে। এবং আমাদের ওয়াকার মিয়া যে ভলকার ট্যুর বা ফলকার ট্যুর, হোয়াটএভার হিজ নেম ইজ ভলকার ট্যুর, কিন্তু সবাই ফলকার ট্যুর বলে। তো ফলকার ট্যুর বললো কি, আমি সেনাপ্রধানকে যা বলছি, সেনাবাহিনীকে বলেছি আমরা জাতিসংঘ শান্তি বাহিনীতে নেব না, সঙ্গে সঙ্গে সেনাপ্রধান এটা কমপ্লাই করছে। আপনি জানেন এটা ভলকার ট্যুর বলার কোনো ক্ষমতাই নাই, বিকজ দিস ডিপেন্ডস অন দ্য সিকিউরিটি কাউন্সিল এন্ড ডিপেন্ডস অন দ্য জেনারেল অ্যাসেম্বলি। যে আপনি যদি শান্তিরক্ষী বাহিনীতে কোনো পরিবর্তন আনতে চান, বাংলাদেশকে বাদ দিবেন, আপনি বাংলাদেশ বলতে আপনার সিকিউরিটি কাউন্সিল লাগবে। তো এটা তো ফলকার পারবে না, না ফলকারের কোনো ক্ষমতার ভিতরেই নাই এটা ইভেন ফলকার হলো একজন, ফলকার টুর্কের আমরা অনেক বড় মূল্যায়ন করি, উনি হলেন হাই কমিশনার, হি ইজ অ্যান এমপ্লয়ি অফ দি জাতিসংঘের এই যে হিউম্যান রাইটস কমিশনের কাউন্সিলের এমপ্লয়ি, হাই কমিশনার, হি ইজ নাথিং। ওখানে কিন্তু 80টা না মেম্বার দেশ আছে যারা এটাকে তাদের সেক্রেটারিয়েট হিসেবে ব্যবহার করে। মাথায় চুল নেই তো ভলকার তুর্কের, হ্যাঁ, তার এই ক্ষমতা আছে যে তদন্ত করার জন্য নির্দেশ দিতে পারে, ওইটা তার সেক্রেটারিয়াল যে ক্ষমতাগুলো, মানে আপনি ধরেন জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, এখন ওখানে একজন যদি আপনি সিইও দেন, সিইওর কি ক্ষমতা থাকবে আদার দেন পলিটিক্যাল ভার্সনস বা পলিটিক্যাল ইয়েগুলো ছাড়া, মতামত গুলো ছাড়া? এই সিইও তে সব কাজ করবে, গাছ লাগাবে, খাবারের দাম ঠিক করবে, খাবার মান ভালো করবে, এটা তো নির্বাচিত চেয়ারম্যান তার একজন অন্যজন। এই জিনিসটা আমরা পার্থক্য বুঝি না যে ফলকার টুরের ক্ষমতা কতটুকু। হ্যাঁ, তার ক্ষমতা আছে, সে কোশ্চেনটা তুলে জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠিয়ে দিতে পারে যে ভাই এই বাংলাদেশ কমপ্লাই করতেছে না আমাদের শর্তগুলো, বলতে পারে, কিন্তু ইট ডিপেন্ড অন দি সিকিউরিটি কাউন্সিল এন্ড দি জেনারেল অ্যাসেম্বলি। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে আসি এবার। মানবাধিকার কমিশনের যে অফিস বাংলাদেশে হবে বা হচ্ছে, শেখ হাসিনার সময়ও তারা চেষ্টা করেছে, পারে নাই, এই সরকারের সময় পেরে গেছে, কিছু কিছু সময় বিএনপি সেটার বিরোধিতা করেছিল, কিন্তু বর্তমানে ইসলামী দলগুলো তো কোনো কথাই নেই এই সম্পর্কে, তারা এটাকে স্বাগত জানিয়েছে, বিএনপিও কোনো কথা বলছে না। তারা প্রতিবাদ করেছেন ভিন্ন কারণে। এমন একজন আবাসিক প্রতিনিধি পাঠানো হচ্ছে যিনি সমকামী। এখন এটা নিয়ে খুব বড়তর আপত্তি আছে আমাদের চরমনাই পীর সাহেবের। না, সেটা বলেছে, সেটা করেছে যে সমকামী হিসেবে বলা হয়েছিল, হ্যাঁ, সেটার প্রতিবাদ করেছে, কিন্তু মিশনের প্রতিবাদ তো করে নাই। হ্যাঁ, কিন্তু বিএনপি কথা বলছে না কেন স্যার? এটা একটু যদি বুঝবার চেষ্টা করছেন যে আসলে কনফ্লিক্টটা কত পর্যন্ত বিস্তৃত হয়, মানে সবসময় তারা একটু দেখে শুনে বুঝে শুনে কথাবার্তা বলবার চেষ্টা করেন, পা ফেল। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার আপনাকে করি, সেটি হচ্ছে যে আমাদের এই যে এনসিপি সদস্যরা যে বক্তব্য দিচ্ছে এখন, আমরা বলি যে আমাদের সিনিয়র রাজনীতিবিদরা অশ্লীল ভাষায় কথা বলেছে বা ভালো সুস্থ সুন্দর রাজনীতি করেনি, বা যে রাজনীতির যে শিষ্টাচার সেটি তারা বজায় রাখেননি, কিন্তু এখন তারা যে কথাগুলো বলছে এগুলো তো মুখে উচ্চারণ করা যায় না। এটার কি করা? এইটা কি ভালো দেখাচ্ছে? আমাদের সিগন্যালটা কি যাবে বাংলাদেশ সম্পর্কে? দেখুন, তারা মানে শের যেরকম শোর করে সেই রকম ভাবভঙ্গি নিয়ে আপনার বাঘের মতো দীপ্ত ভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন আপনার পদযাত্রার বদলে রোড টু, মানে রোড মার্চ, এই ধরনের অভিব্যক্তি ব্যবহার করে তারা মোতায়েন হয়েছিলেন গোপালগঞ্জে। কিন্তু পরিস্থিতি এবং বিধিবাম হওয়ায় তারা পরে দেখলেন যে বেড়াল হয়ে যাওয়া ভালো, বাঘের বদলে, বাঘের মাসি তো আফটার দ্রুত সময়ে মাথা নিয়ে আপনার ধর্ম আচ্ছাদিত সাজোয়া জানে মোতায়েন হয়ে গেল। এবং যে ফুটেজ গুলো দেখা গেল, এগুলো আসলে আমারই লজ্জা লেগেছে। আপনার এই ইউনিফর্ম পরা, কমবেট পরা লোকজনের হাতে পায়ে ধরার যে চেষ্টা, এসিমের মতো, এটি আসলেই এক ধরনের সুইসাইড করার মতো বিষয়। আপনার
ছিলাম বাঘ হলাম বেড়াল, এটার মধ্যে খুব একটা বাহাদুরি নেই কিন্তু ভাই, ঝামেলা আছে। জি, জি। সাইফুল ভাই, তো কথার মধ্যে যে অশ্লীলতা ঢুকে গেছে একটু, এটা কি হবে? নাকি তারা ঠিকই আছে, তারা যা তাই বলছে, আমি যা তাই, মানে তারা যা তাই বলছে, এই ধরনের আপনার কোনো বক্তব্য আছে ওই কিনা? যে আমি যেটা বলি সেটা হলো, আপনি বিচ্ছুকে বা কিছুকে যদি আপনার কলেজ জায়গা দেন, সে বিচ্ছু কি করবে? সে তো তিরিং বিরিংই করবে, তাই না? আর আমি জি। আপনি সবাই মিলে তাদেরকে কোলে তুলে নিয়েছে। এখন তারা যে ভাষায় তখন কথা বলেছে সেটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে জায়েজ করেছি। আহ, আপনি ঘুরিয়ে পেঁচিয়ে যখন জায়েজ করছেন, তখন তো তারা ধরেই নিছে যে এইটাই তাদের ভাষা। তারা দরকার হলে বাংলাদেশের কি বলে ডিকশনারি চেঞ্জ করে ফেলবে, অসুবিধা আছে? এগুলা ভালো শব্দ হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কারণ আচ্ছা। কি? কারণ হলো আমরা তাদেরকে এই ব্যাপারে আগে থেকে কখনোই যখন তারা বলেছিল কি বলে আমি রাজাকার, হ্যাঁ আমি জি। রাজাকার, মানে কি যেন একটা স্লোগান দিল না, আমি রাজাকার, পরবর্তীতে চেঞ্জ তুই কে, আমি, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। রাজাকার। এবং যেটা তারা তাদের যে এই রিসেন্টলি তাদের প্রথম যেদিন শহীদ মিনারে যেদিন প্রোগ্রাম হয়, সেখানেও কিন্তু জাতীয় স্লোগান। শুধু ওইটুকু থেমে থাকে নাই, বলছে আমার বাবা তোমার বাবা রাজাকার রাজাকার, আমার দাদা তোমার দাদা আহ, রাজাকার রাজাকার। বলেন আপনি সবকিছু এইখান স্বীকার থেকে করে আসতে নিচ্ছে তো। দিয়েছেন, আপনি কোথা থেকে আসতে দিলেন? তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলার পরে আপনি তাদেরকে মাথায় বুদ্ধি দিয়ে বললেন না, বলো যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, 6 ঘন্টা পরে তারা চেঞ্জ হলো। আজকে কিন্তু সেই চেঞ্জ তারা চেঞ্জ করে ফেলছে, চেঞ্জ করে এখন নিয়ে আসছে কোথায়, অন্য অন্য লেভেলে আনছে। আইনা বলতেছে কে জি। আমার বাবা তোমার বাবা রাজাকার রাজাকার, আমার দাদা তোমার দাদা। এখন যে দাদার আসলে রাজাকারই না, সে দাদা জানেও না যে সেও কিন্তু রাজাকার হয়ে গেল। যে রাজাকার কারণটা কি? রাজাকার। কারণ আপনি প্রশ্রয় দিয়ে ওরা কান্দে উঠেছেন, সে তো এগুলো করবে। এখন তার ভাষাকে, তখন আপনি যে গালাগালির ভাষা তারা ব্যবহার করছিল জি, সোশ্যাল মিডিয়াতে, আপনি কল্পনা জি। করতে পারেন না, বিভিন্ন পত্রিকা সেই ভাষাতে তাদের ওই কমেন্ট গুলো নিয়ে রিপোর্ট করেছে, এখনো করে, আহ, এখনো করে। জি, জি। আপনি সার্জিসের বা গর্জিস, যেটা যদি আপনি গর্জিস বলেন, তারে গর্জন গর্জন বাবু বলে অনেকে। তো এই গর্জন বাবুর সর্বশেষ টুঙ্গিপাড়া নিয়ে যে স্ট্যাটাসটা দিয়েছে, সেখানে কি গর্জন ছিল না? সেখানে কি মানে ভাষা ছিল না? মানুষকে আক্রমণ করা ভাষা ছিল না? তাহলে ছিল, মানুষ ছিল, যে ছিল, আক্রমণ করবে না? করবে তো। ছিল, ছিল, এরা ছিল। সেটাকে স্বাভাবিক মনে করেছিল, এখনো তারা স্বাভাবিক মনে করছে। কতদিন মনে রাখতে পারবে আমি জানি না, আমার একটা ধারণা দে উইল বি কট বিহাইন্ড, তবে এটা সাধারণ মানুষের মনে থাকবে, তাদের মনে না থাকলেও সাধারণ মানুষের মনে দে উইল থাকবে বি স্যার। কট বিহাইন্ড। আর তাদের এটা জি, একেবারে জি, জি, জি স্যার, আপনার কাছে এখন কথা হলো যে সেটা আমাদের দেশবাসী খুবই উদ্বিগ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে যখন দেখেছি উনি মিটিং করছেন, সভা সেমিনার করছেন, আমাদের তাজ পুত্র সোহেল তাজও সেখানে গিয়েছেন, দেখলাম উল্লাস করলেন। ওনার ব্রেইন কিভাবে পরিষ্কার রাখতে হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে, কিছু শিখাচ্ছেন উনি। এই ধরনের একটা ভিডিও আমরা দেখেছি খুব উৎসব মুখর পরিবেশে। এই যে আমাদের প্রধান উপদেষ্টার মধ্যে কোনো আবেগ উদ্বেগ বা দেশের কি অবস্থা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথাই তার নেই। এই পরিস্থিতিটা কি মনে হচ্ছে? রাষ্ট্রের প্রধান ব্যক্তি এখন তিনি, প্রেসিডেন্ট আছেন, কিন্তু আমাদের দৃশ্যত আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টাই আমাদের প্রধান। এটাকে কেমন মনে হচ্ছে স্যার? তিনি একটু ভাববেন না দেশের মানুষকে নিয়ে? ভাই, বিশ্ব বিস্তৃত তার সামাজিক ব্যবসা। এখন জি, ট্রাম্প মহোদয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, তিনি লাভ ক্ষতি ছাড়া কিছু বোঝেন না। এখন এই মডেলটাই তো মনে হচ্ছে ভালো আপনার। তিনি আজকে রয়টারের বরাতে দেখলাম, এই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ জারি করা হয়েছে, পৃথিবীর সর্বত্র যেখানেই মার্কিন দূতাবাস আছে সেখানে মান্যবর রাষ্ট্রদূতেরা আছেন, তাদের বলা হয়েছে সেই সব দেশে, স্বাগতিক দেশে নির্বাচন হলে অনুমতি সাপেক্ষে কংগ্রেচুলেট করা যাবে যারা জয় লাভ করেছেন তাদের, জি, কিন্তু এছাড়া আর কিছু বলা টলা যাবে না। জি। ওকে, ওকে, ওকে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাইফুল আমিন ভাই, আপনাকে আর বেশি বিরক্ত করবো না, আপনার মনে হয় কোথাও যেতে হবে। আমি একটা সোহেল তাজ বিষয়ে অনেকে কথা বলছে, বডি সোহেল কি কি বলছে ওরা। তো সোহেল তাজ সম্পর্কে কেউ কেউ বললো যে সোহেল তাজ এখন তার নিজেকে প্রকাশ করেছেন, তার বোন শারমিন আহমেদও নিজেকে প্রকাশ করে ফেলছেন। তারা আসলে কি চেয়েছেন এত বছর যাবত, এত বছর শেখ হাসিনার কারণে বা আওয়ামী লীগের কারণে বলতে পারেন নাই, এখন তারা সুযোগ পেয়েছেন, একদম প্রধান উপদেষ্টার সাথে হাত মিলিয়েছেন, সকল কিছুকে তারা নিজেদের করে নিয়েছেন। এখন কেউ কেউ দাবি করছে শেখ হাসিনা হয়তো সোহেল তাজ হয়তো তার বাবা তাজউদ্দিন আহমেদ এবং মা জহুরা তাজউদ্দিনের মরণোত্তর বিচার করবেন। এখন দাবি করবেন যে কেন আওয়ামী লীগ করলো, কেন শেখ মুজিবের সাথে, শেখ মুজিব তো ফ্যাসিস্ট, ফ্যাসিস্ট সরকারের সাথে কেন তার বাবা মার যোগাযোগ ছিল, তাদের মরণোত্তর বিচার এবং তাদের সমাধিস্থল ভাঙচুর করবেন জনগণকে নিয়ে, মব নিয়ে। আরেকটা হচ্ছে শেখ সোহেল তাজের
বোন হচ্ছে আওয়ামী লীগ সরকারের এমপি ছিল, তিনি এখনো গ্রেপ্তার হন নাই। সোহেল তাজ হয়তো তার বোনের গ্রেপ্তার নিশ্চিত করবেন এবং তার মব সৃষ্টি করে তার বাড়িঘর ভাঙচুর করার চেষ্টা করবেন। এটা অনেকে বলছেন, আমি জানি না সোহেল তাজ যেহেতু এটা চাচ্ছেন, তিনি যা চান তাতে করতে হবে। আচ্ছা সাইফুল ভাই, আপনার সর্বশেষ বক্তব্য আমরা সোহেল তাজের বিষয়ে একটু বলে শেষ করে দিচ্ছি প্লিজ। আহ, সোহেল তাজ আমি উপদেষ্টা হতে চান কেউ কেউ বলছেন, হ্যাঁ না? আমি আসলে মানে সোহেল তাজকে মানে যদি হন তাহলে পূর্ণমন্ত্রী মর্যাদায়, কারণ আওয়ামী লীগ তাকে প্রতিমন্ত্রী করেছিল। জি আর জি 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 প্রফেসর ইউনূস সাহসী মানুষ, তিনি হয়তো পূর্ণ মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা অথবা ডেপুটি প্রধান উপদেষ্টাও করে ফেলতে পারে। এবং শারমিন বলা আহমেদ যায়। উনিও তো মন্ত্রী হবেন। শেখ হাসিনা একটা ভুল করেছেন, কেন শারমিন আহমেদকে পারিবারিক ধারাবাহিকতা এখন বজায় রেখে। অধিকারের যদি দুটি কোটা থাকে, জি, তাজউদ্দিন পরিবারের কেন থাকবে না? দুইটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। প্রয়োজনে কেউ আবার বলছেন যে প্রয়োজনে নতুন মন্ত্রণালয় সৃষ্টি করে তাদের দুইজনকে দুইটা উপদেষ্টা বানানো হোক, দুই মন্ত্রণালয়ে। হতে পারে। জি, যে সাইফুল ভাই কিছু বলতে চাচ্ছেন না, ঠিক আছে। জি না, জি আমার প্লিজ বলার বলার একটাই, আমি কিছু বলতে চাচ্ছি না তা না। আমি সোহেল তাজ, এই সোহেল তাজ ধরেন 96 এর সোহেল তাজ ডিফারেন্ট ওয়ান। কেন জি ডিফারেন্ট আই ডোন্ট নো। আমি কিছু জানি, জানি সেটা হলো এখানে যদি একদম নৈর্ব্যক্তিক ভাবে বলতে হয়, সোহেল তাজের উপর কিছু অন্যায় হয়েছে, যে অন্যায়গুলো জি পরিবারতন্ত্রের কারণে হয়েছে। এবং শেখ জি হাসিনার পরিবারতন্ত্র বা পরিবারকে ভালোবাসা, পরিবারের কেউ অন্যায় করলে তাকে ভর্ৎসনা না করা, তাকে প্রশ্রয় দেওয়া, এইটা করেন নাই। না, ওইটা হয়েছে কি, ওইটা আবার শহীদ পরিবার, যেমন শেখ সেলিম তার এই সোহেল তাজের সাথে যে অন্যায় আচরণ করেছে সেটা আর শেখ হাসিনা করতে পারেনি, কারণ ওইটাও কিন্তু আবার শহীদ পরিবার, দুটাই শহীদ পরিবার। এখন একে স্নেহ করতো, মনে করতে আমার কথা শুনবে, আর ওইটা হলো বড় ভাই, বড় ভাই কথা শুনতে চায় না, বা ছোট ভাই, যেটাই হোক একটা কিছু হবে, ভাই ভাই আর কি, সে আমার কথা শুনবে না, তারে ম্যানেজ করতে পারেনি। কিন্তু এর ম্যানেজ করতে পারবে ভাবছেন? ছোট ভাইয়ের সব বোনই মনে করে যে আমি তাকে ম্যানেজ করতে পারবো, কিন্তু এই ম্যানেজ যে সবাই হয় না, সেইটা শেখ হাসিনা জি বোঝাতে চায়। এখানে সোহেল তাজের যে ভূমিকা গুলো দেন, এটা তার রাগ এবং জেদ, সে কিন্তু প্রচন্ড জেদি টাইপের একটা লোক, এবং সে একটা জিনিস যেটা মনের ভিতরে থাকে ওইটা থেকে সে বেরোতে তার অনেক কিছু চেঞ্জ করতে, অনেক, এটা সম্ভব না। কারণ তার এই যে জেদেরটাকে ব্যবহার করছে শারমিন, অন্য বোনেরা কিন্তু এটা করে নাই। আপনি খেয়াল করে দেন, লাস্টে যখন লাস্ট বারও সে আমেরিকা থেকে যায়, হুম হুম অন্য দুই বোন কিন্তু এই সোহেল তাজকে নিয়ে কিন্তু শেখ হাসিনা জাস্ট ধরেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুতের 6 মাস আগে কথা হয়েছে, কিন্তু কিন্তু জি এই বোন, যেটা সবচেয়ে বড় বোন, এর প্রভাব এর উপরে বেশি, এবং এট দ্য সেম টাইম এই প্রচন্ড ক্ষুব্ধ শেখ হাসিনা কি কেন শেখ সেলিমকে এভাবে ছাড় দিয়ে দিল তাকে বেইজ্জত করার পরে। সো এখানে একটা ব্যক্তিগত ক্ষোভ এবং রাগ, প্লাস হলো আরেকজন ইনফ্লুয়েন্স করছে, বড় বোন। বড় বোন তো সবার কাছে, আপনার বড় বোন আপনার কাছে অনেক বড় কিছু, তার বড় বোন তার কাছে অনেক বড় কিছু। আর বড় বোন যখন বোন ভাইটাকে এরকম প্রশ্রয় দিয়েছে, কিন্তু অন্য দুই বোন প্রশ্রয় দেয় না, তাহলে ভাইটা কই গেছে? ছোট ভাই তো, সে বড় বোনের কাছে চলে গেছে। এখন বড় বোন দ্বারা সে প্রভাবিত, প্লাস সে নিজের ইগো দ্বারা প্রভাবিত। সো এখানে আমি একটা জিনিস দেখি, ইয়ে করি না যে, আমার মনে হয় না যে সে কখনো, আমার মনে হয় না সে কখনো এই ইউনুস রেজিমের সাথে ইনভলভ হবে, এটা আমার মনে হয় না। বরং সে হয়তো তার বোনের প্রভাবে ওই বই প্রকাশনা অনুষ্ঠান বা বাবার জন্ম শতবার্ষিকী এটা উদযাপনের জন্য না না, এখানে একটা বিষয় দেখতে হবে, গেছে কখন 17ই জুলাই, 17ই জুলাই 16ই জুলাই গোপালগঞ্জ জ্বলছে। অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে হয় রে ভাই, এটা কিন্তু গোপালগঞ্জের সাথে এটা মিলায়েন না প্লিজ। না আমি মিলাবো না, মানে মিলাবো না, কিন্তু গোপালগঞ্জ তখন জ্বলছে, বঙ্গবন্ধুর জন্মভূমি তখন জ্বলছে, মারছে, মানুষ হত্যা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে তাই যমুনাতে গিয়ে উল্লাস প্রকাশ করেছেন, জিনিসটা দৃষ্টিকটু মনে হয়েছে, সেই জন্য বলছি। উল্লাস করেছে কি না, না ওই যে কথা, মানে উল্লাস বলতে কথা বলছেন মাথার ব্রেইন কিভাবে ঠিক রাখতে হবে। আমি নৈর্ব্যক্তিক ভাবে বলার চেষ্টা করতেছি যে প্রধান উপদেষ্টা, প্রধান মন্ত্রী বলেন, সবার কিন্তু এইগুলো স্কেজুয়াল 1 সপ্তাহ আগে থেকে থাকে। এই স্কেজুয়াল তারা আগেই করা ছিল, এখন ওই দিন এটা ক্যান্সেল করতে পারবো, আপনি সেটা বলতে পারেন যে তার মধ্যে এই বোধোদয় হওয়া উচিত ছিল যে গোপালগঞ্জে হামলার দিন সে কি করে ওখানে দেখা করে, এই মানবিক গুণটা সে হারিয়েছে। তো এটাই আমি বলছি, সে তার ক্রোধের কাছে সে পরাজিত হয়েছে, সে কিন্তু লোভের কাছে না, ক্রোধের কাছে পরাজিত। জি, স্যারের কোনো মন্তব্য আছে স্যার? সোহেল তাজ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে না? সোহেল তাজের পিতা ছিলেন বাংলাদেশের প্রথম মাননীয় প্রধানমন্ত্রী। জি। তার মা ছিলেন আপনার বাংলাদেশের সবচেয়ে পুরনো মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি, তিনি সভানেত্রী। এইরকম কম্বিনেশন খুব বেশি পাওয়া যায় না। আপনার একমাত্র তারেক জিয়া ছাড়া এই ধরনের প্যারেন্টেজ আপনি আর কোথাও পাবেন না, ইউনিক।
জি 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 ভালো, তবে তার কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় না আর কি। অনেকে বলছেন যে এই মুহূর্তে অবশ্যই এইভাবে অবশ্যই এইভাবে গোপালগঞ্জ নিয়ে তিনি আবার মারাত্মক স্ট্যাটাস দিয়েছেন। সাইফুল ভাই আবার হুম, যেটা বললেন সেটা আমি যদি একটু ভারতে খণ্ডন করি, গোপালগঞ্জ নিয়ে শেখ হাসিনা নিয়ে উনি মারাত্মক কথা বলে ফেলছেন, ঠিক আছে? তো সেই হিসেবে বলছে মানুষ পিনাকিও যে ভটকে যাবে। যেই যেই স্ট্যাটাস দিয়েছেন তাতে পিনাকি ভট্টাচার্য ভটকে যাবে। ও ক্রোধের মানে ক্রোধের পিনাকি, মধ্যে রয়ে গেছে এবং সেই ক্রোধ পিনাকির চেয়ে এক কাঠি সরস। হ্যাঁ, এক ডিগ্রি উপরে স্ট্যাটাস দিছে, এক ডিগ্রি উপরে, এক ডিগ্রি না অনেক ডিগ্রি উপরে তো পিনাকি সাহেবের একটা বোধোদয় হয়েছে, সুন্দর একটা ভিডিও দেখলাম আজকে, উনি হুজুরদের মাহফিলে বক্তব্য দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে আমরা একজন মুসলিম পেয়ে গেছি, অথবা মুসলিমদের একজন ধর্মীয় নেতা পেয়ে গেছি হিন্দু। না না না, এটা আপনার কিন্তু পরীক্ষা ইতিহাসে করতে বিরল। হবে, আপনার আপনার নিম্নাঙ্গ পরীক্ষা করে নিতে হবে কিন্তু, কারণ সার্কামসাইজড আচ্ছা হয়েছেন কি। কারণ আচ্ছা মুসলিম আচ্ছা আচ্ছা নারী বিবাহ করলে আপনাকে যত বছর বয়সের মানুষ হন না কেন আপনাকে এটা করতে হবে, এবং আচ্ছা এটা রয়্যাল আচ্ছা, ট্রেডিশন ও বুঝতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের তবুও প্রিন্স চার্লস দ্য থার্ড জি তাকে কিন্তু জি। সার্কামসাইজ করা হয়েছে, রয়্যাল ট্রেডিশন। তবু আপাত দৃষ্টিতে আমরা একজন হিন্দু ধর্মীয় নেতা, মুসলিম ধর্মীয় নেতা পেয়েছি, এটা কিন্তু ইতিহাসে বিরল। এবং বাংলাদেশে হয়েছে যে হিন্দু নেতার আবেদনে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ, ছেলেমেয়েরা বিশেষ করে তার ভক্তরা, হ্যাঁ, মবে ঝাঁপিয়ে পড়ে, এটা কিন্তু বিরল 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 না, জানা এখানে গেছে। আরেকটা বিষয় আছে, আপনার তিনি বারেন্দ্র ভূমিতে তার জি পিতৃভূমি, কিন্তু জি তিনি রাজ শ্রেণীর ব্রাহ্মণ। এই কম্বিনেশন আপনি পাবেন না খুব বেশি। জি জি, এই একটা চমৎকার কম্বিনেশন আমরা পেয়েছি। তো সেটাকে সাধুবাদ জানা। আজকে দেখছি আমাদের হুজুররা মঞ্চে একদম পিনাকি সাহেবের বক্তব্য মাইকে আওয়াজ দিয়ে সবাইকে শোনাচ্ছে, আর সবাই সোবান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে। আমরাও খুশি হয়েছি, খুবই ভালো লেগেছে এই দৃশ্য। এটাই দেখা বাকি ছিল। তো আমরা সাইফুল ভাই এবং স্যার আপনাদের আমি আমি একটু যদি সোহেল তার জি সম্পর্কে জি আরেকটু আপনাকে বলি, সেটা হলো জি, আমি প্লিজ প্লিজ। হয়তো আপনাকে ক্লিয়ারলি বুঝাইতে পারি নাই। আমি একবার বারবার বলতেছি সোহেল তাজ, ইংরেজিতে একটা কথা আছে যেটা পুরোটা উচ্চারণ করা ঠিক হবে কিনা, যে ডোন্ট, একটা কথা আছে যে ইউ শুড বি গাইডেড বাই, বলে ফেলো। ইউ শুড বি গাইডেড বাই ইউর ব্রেন নট ইউর লোয়ার পার্ট, ঠিক আছে? ইংরেজিতে আচ্ছা 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 আপনার লোয়ার আচ্ছা পার্ট আচ্ছা দিয়ে এখন সে তার ব্রেন দ্বারা পরিচালিত হচ্ছে না। তো আমি ওই কথাটাই আপনার, সে ক্রোধ দ্বারা পরিচালিত, তার ব্রেন দ্বারা সে পরিচালিত হচ্ছে না। আচ্ছা এবং আচ্ছা সেই ব্রেইনটা নিয়ন্ত্রণ করছে কে? ওই যে বড় বোন, যে বড় বোন বরাবরই অ্যান্টি শেখ পরিবার, বঙ্গবন্ধু পরিবার, এটা বরাবর, সে বরাবর প্রথম থেকেই। এখন ওর দ্বারা সে নিয়ন্ত্রিত, প্লাস ওর ব্রেন দিয়ে চলতেছে, ওর ব্রেন এখন কাজ করছে না, ওর অন্য অঙ্গ কাজ করতেছে, অন্য শক্তি ওই কাজ যে করছে। আমি এটা বুঝাইছি। অন্য শক্তির অংশ নাকি আবার নাই, এখন চলে গেছে, কি যেন কেউ কি বলে, এই যে আবার কেউ বলে প্রতিবন্ধী। আচ্ছা, দর্শকও বুঝে গেছেন। দর্শক মন্ডলী আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা, আগামী রোববার নাকি হরতাল, সেটাও আমরা শুনেছি। আগামী রবিবার আওয়ামী লীগ প্রথম কর্মসূচি দিয়েছে, তারা আগামী রবিবার হরতাল। সেই হরতাল হয়তো যাদের পছন্দ এখন তারা হরতাল পালন করবেন। দেশের অবস্থা যদি আসলেই ভয়ঙ্কর মনে হয়, হরতাল পালন করবেন। বা আমরা যেটা দেখেছি ইতিহাসে এই প্রথম, এটাও ইতিহাসে প্রথম, বাংলাদেশের গোপালগঞ্জকে মনে হয় অন্য দেশ হিসেবে আক্রমণ করা হয়েছে, গোপালগঞ্জ দেশ হিসেবে আক্রমণ করা হয়েছে, কিন্তু গোপালগঞ্জে বাংলাদেশের অংশ, এইটা সরকার ভুলে গেছে। আরো নৌবাহিনী, আবার নৌবাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এখন শুধু ওই এয়ার অ্যাটাকটা বাকি ছিল। হ্যাঁ, তো সেইটা বাকি আছে, সেটাও হয়তো আমরা দেখতে পাবো। কি মানে আশ্চর্য ব্যাপার গোপালগঞ্জ। জানেন, কি আশ্চর্য ব্যাপার যে জি জি নৌবাহিনী এবং কোস্ট গার্ড ব্যবহার, আমার একটা আশ্চর্য লাগে যে আপনি শহুরে পরিবেশ এক জিনিস, শহুরে পরিবেশ আপনার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর ভিতরে আপনি বাথরুম করেন, আপনি রান্না করেন, আপনি সবকে একই বিল্ডিং এর ভিতরে করেন। কিন্তু আমাদের জি, গ্রামে কোথায় মানুষ রান্না করে? আর আলাদা একটা রান্নাঘরে করে, আমাদের দেশে বলে আলাদা রসইঘর। হ্যাঁ, আপনি, রফিকর হ্যাঁ, আপনি টয়লেটে যান কোথায়? আলাদা একটা টয়লেট ঘর থাকে, বা দূরে ঘর দূরে থেকে দূরে যাই। বাইরে যায় করতে হয়। এখন হ্যাঁ। ওখানে এমন কারফিউ জারি করা হয়েছে যে কেউ রান্নাঘরেও যেতে পারবে না, টয়লেটও যেতে পারবে না, এই অবস্থা তৈরি করছে। এই হলো Oh আমাদের my সশস্ত্র বাহিনীর God! সক্ষমতা, যে তাদের দেশের নাগরিককে তার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দিছে। এমনকি সে তার রান্নাঘরে যেতে পারবে না, রান্নাঘরে খাওয়ার জন্য ওখানে তাকে ধর্মঘট করতে হবে, আবার টয়লেটে যেতে পারবে না, তার প্রাকৃতিক ধর্মঘট করতে হবে। মানে এরকম দেখুন, পরিস্থিতি এটাকে বলা হয় রুলস অফ এঙ্গেজমেন্ট, এবং রুলস অফ এঙ্গেজমেন্ট তৈরি করে দিয়েছেন স্বয়ং মন্ত্রী মহোদয় নিজে। আপনার যিনি মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নিয়োজিত, এবং তার সহযোগিতায় আপনার মোতায়েন আছেন মাননীয় নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমান ফ্রম কানেকটিকা। জি। আচ্ছা স্যার, এখানে আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে যে এই যে নৌপথে কোস্ট গার্ড, নৌবাহিনী পাহারা দিচ্ছে, চেক করছে, লেখা আছে যে একদম রাত দিন কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে কেউ আত্মরক্ষার জন্য যদি এলাকা ছাড়া হতে পায়, অন্য ডিস্ট্রিক্টে বা অন্য দেশে আশ্রয় নিতে চায়, সেটাও তো বন্ধ করে দিচ্ছে, একদম অবরুদ্ধ না, গাজার মতো। হ্যাঁ? ওটা করতে হলে ডুবসাঁতার দিয়ে যেতে হবে, আগে গলা ভাসিয়ে যাওয়া যাবে না, ভাই, একজন ভাষায় বলে যাবে। বেরোতে হবে তার, আগে তো ঘর থেকে বেরোতে, সে তো ঘর থেকে বেরোতে পারছে, রান্নাঘরে যেতে ঘর পারে না। থেকে
সে রান্না করে না, কায়দা আছে, মাটি খুঁড়বে, সুড়ঙ্গ তৈরি করে আপনার সেই আম ঝুপির মতো চলে যাবে নদী এই যে পক্ষে। বাংকার বানাবে, এখন বাংকার বানাতে হবে মাটির নিচ দিয়ে, নদীর নিচ দিয়ে মাটি কেটে কিভাবে যেতে হয়, এই আচরণ, এইভাবে আচরণ, এটা কিন্তু বাংলাদেশের প্রথম, এটাও ভালো হয়েছে। গাজার শিক্ষা, গাজায় কিন্তু অসংখ্য টানেল আছে এরকম, ইসরায়েলিরা গাজার আবিষ্কার শিক্ষা, করেছে। গাজার জি। শিক্ষা, গাজার শিক্ষা আমরা পেয়ে গেছি, এবং কেউ কেউ বলছেন এটা অবরুদ্ধ গাজার মতো। হ্যাঁ, গোপালগঞ্জের চতুর্দিকে ঘিরে ফেলতে হবে, ঘিরে ফেলে অ্যাটাক করতে হবে, এবং সেটাই হচ্ছে। যাই হোক, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুইজনকে, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা এই বাংলাদেশ থেকে স্যার গভীর রাতে যুক্ত হয়েছেন, সাইফুল ভাইয়ের ব্যস্ততার মধ্যেও আজকে এই যে উনি রেডি হয়ে গেছেন বাইরে যাওয়ার জন্য, তারপরেও আমরা পেয়েছি। একেবারে সেই দর্শক মণ্ডলী, সাসকাচুয়ান। জি, সাসকাচুয়ান, যে আমরা যারা যুক্ত, একেবারে আপনারা যারা যুক্ত হয়েছেন, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশে আমি মনে করছিলাম খুশির সংবাদ যে মানবাধিকার কমিশন সংস্থার অফিস হচ্ছে না, তবে বাংলাদেশে, মিষ্টি কিন্তু আদিলুর রহমান খানকে খাওয়াতে হবে, মিষ্টি। একজন খুশি হবে, কারণ না, তার ইউনূস সাহেব উৎসাহে, তো খুশি হবে। না ইউনূস সাহেবের অত আগ্রহ হচ্ছে, উনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। এবং বাংলাদেশের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সাথে বাংলাদেশের আওয়ামী লীগ যারা রয়েছে তারাও ফিরে আসার চেষ্টা করছে, এবং খুব দ্রুত হয়তো তারা ফিরে আসবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ঐক্য যাদের ভিতরে ছিল, জামাত, বিএনপি, এনসিপি, ছাত্র যারা ছিল, তাদের মধ্যে ব্যাপক ভাঙন তৈরি হয়েছে। বিএনপির সাথে, বিশেষ করে বিএনপির সাথে কোনোভাবেই তাদের সাথে আর মিলছে না বা চলছে না। আজকে একটি নিউজ আমাদের হাতে এসেছে, এই মুহূর্তে সরাউদ্দিন উদ্যানে সমাবেশ, মঞ্চে দুইবার পড়ে গেলেন জামাত ইসলামের আমির, পরে বসেই শেষ করলেন বক্তৃতা। আপনারা হয়তো আজকে যারা বক্তব্য দেখেছেন সরউদ্দিন উদ্যানে, তারা এই ভিডিওটি দেখেছেন, এবং ভিডিওটি প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আজকের এই লাইভ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আসসালামু আলাইকুম।